Audio Jungle. Audio Jungle. ক্লিয়ার শোনা যাচ্ছে তো? ঠিক আছে। তো তোমাদের বলেছিলাম আজকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো সলভ করাবো ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথস এর। এই হচ্ছে কোশ্চেন। প্রথম কোশ্চেন দেখো, ফিজিক্যাল সায়েন্সের ফার্স্ট কোশ্চেন 2021 সালের, এটা শিফট অন। নিচের কোনটি ভেক্টর রাশি? নিচের কোনটি ভেক্টর রাশি? 26 নম্বর কোশ্চেন, বলো কি হবে? ভেক্টর রাশি। তাহলে ভেক্টর রাশি কাকে বলে? যে সমস্ত রাশির মান আছে এবং অভিমুখ আছে আর ভেক্টর বীজগাণিতিক সূত্র মেনে চলে তাদের বলা হয় ভেক্টর রাশি। উদাহরণে কি হবে? সরণ, বল, টর্ক, ভরবেগ, দ্বন্দ্ব, ত্বরণ, বেগ, এগুলো, তাই তো। তারপরে বল, আর এখানে দেখো ওজন। ওজন হচ্ছে এক রকমের বল, সেই জন্য হয়ে যাবে এটা অ্যান্সার। বাকিগুলো দেখো ভর, ক্ষেত্রফল, সময়, চাপ, কার্য, তারপরে আয়তন, ঘনত্ব, এগুলো সব হচ্ছে স্কেলার রাশি। ঠিক আছে। পরের কোশ্চেন, একজন ছাত্রী 10 মিটার/সেকেন্ড সমগতিতে সাইকেল চালিয়ে স্কুলে যাচ্ছিল। তাহলে বাড়ি থেকে স্কুল যাচ্ছে 10 মিটার/সেকেন্ড বেগে চালিয়ে। তাহলে প্রাথমিক বেগ হচ্ছে এখানে 10 মিটার/সেকেন্ড। ছাত্রীটির, করো অঙ্কটা, করো সবাই, অঙ্কটা সলভ করো তো। সলভ করে বলো অ্যান্সার কত আসছে। স্কুলের গেটের সামনে এসে সে ব্রেক চাপে। তো ব্রেক চাপা মানে কি হবে? ত্বরণ সৃষ্টি হবে না মন্দন সৃষ্টি হবে? সাইকেলের ব্রেক চাপলে ত্বরণ সৃষ্টি হবে না মন্দন সৃষ্টি হবে? মন্দন। আর মন্দন সৃষ্টি হওয়া মানে বেগ কমবে, তাই তো। তাহলে 10 মিটার/সেকেন্ড ছিল প্রাথমিক বেগ, অন্তিম বেগ কমতে থাকবে। এবার 5 সেকেন্ড পর থেমে যাচ্ছে। ছাত্রীটি ব্রেকের সাহায্যে কত বল প্রয়োগ করেছিল? এবার দেখো এখানে বল নির্ণয় করতে বলছে, মুখস্থ বলবে না অ্যান্সার, অঙ্কটা কষে তারপর বলবে, ঠিক আছে। তো দেখো বল নির্ণয় করতে বলছে, আর আমরা কি জানি? বল ইকুয়াল টু, কি কি ফর্মুলা জানি? বস্তুর ভর ইন্টু ত্বরণ, এটা একটা জানি, অথবা বস্তুর ভর ইন্টু তার বেগের পরিবর্তনের হার, মানে এটা তো। ত্বরণ মানে তো বেগের পরিবর্তনের হার। তাহলে অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই টি, এইটা মানেই হচ্ছে তোমার টি। বেগের পরিবর্তনের হারটাকে বলা হয় এখানে ত্বরণ, এম ইন্টু এ, তাই তো। এটা ফর্মুলা। ক্লিয়ার? বুঝতে পারলে কি পারলে না? এবার ছাত্রী এবং সাইকেলের মোট ভর দেওয়া আছে, এম দেওয়া আছে তোমাকে 50 কেজি। ত্বরণটা শুধু বের করতে হবে। ত্বরণ কি করে বের করব? এ দেখো প্রাথমিক বেগ ইউ দেওয়া আছে এখানে 10, অন্তিম বেগ দেওয়া আছে 0, থেমে গেছে বলছে, আর সময় 5 সেকেন্ড। তাহলে বসিয়ে দাও, 50 ইন্টু অন্তিম বেগ 0, ধরে নাও যে এখানে 10 মাইনাস 0ই ধরে নাও, বাই 5, তাই তো। কাটাকাটি করলে এটা 2, মানে 100 নিউটন হয়ে যাবে বল। তাহলে ত্বরণ কত হচ্ছে বলো তো? ত্বরণটা হচ্ছে 2 মিটার/সেকেন্ডের স্কোয়ার। 2 মিটার/সেকেন্ডের স্কোয়ার। সুজাতা পাত্র, ইউনিটটা ভুল হয়েছে। মিটার/সেকেন্ড হচ্ছে বেগ বা দ্রুতির একক, ঠিক আছে। তাহলে এইভাবে অঙ্কটা করতে হলো, বুঝতে পেরেছো? তাহলে অ্যান্সার কি হচ্ছে আমাদের? অ্যান্সার কি দাঁড়ালো? 100 নিউটন। সবাই বুঝতে পেরেছো তো অঙ্কটা? হ্যাঁ। পরের কোশ্চেন দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। কোন বস্তু কোন তরলে সম্পূর্ণ নিয়োজিত অবস্থায় ভাসমান হবে যদি
তাহলে দেখো তিনটে অবস্থা বলেছিলাম, একটা পাত্রে যখন আমি কোনো বস্তুকে এর মতো করে ডোবানোর চেষ্টা করি বা ফেলে দিই, তাহলে হয় বস্তু কিছুটা উপরে ভেসে ভাসতে পারে, এটাকে বলা হয় আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসন, এটাকে বলা হয় সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসন বি, আর একটা হচ্ছে ডুবে যাওয়ার শর্ত। তিনটে অবস্থানে, এই তিনটে অবস্থানের শর্ত বলতে হবে, এটা এ, এটা বি, এটা সি। ধরে নাও বস্তুর ঘনত্ব ডি বললাম, আর যে তরলটাতে দেওয়া হয়েছে ডোবানো হয়েছে তার ঘনত্ব রো। ঠিক আছে, বস্তুর ওজন, বস্তুটার ওজন হচ্ছে ডাব্লু, আর তরল বস্তুর উপর যে ঊর্ধ্বমুখী প্লবতা বল প্রয়োগ করছে সেটাকে ধরো বললাম প্লবতা বি, বয়েন্ট ফোর্স বি। তাহলে সম্পর্কগুলো তোমাকে বলতে হবে। 1 নম্বর কন্ডিশন, অর্থাৎ বস্তু কখন আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে বলো? বলো। যখন বস্তুর ওজন এবং বস্তু দ্বারা অপসারিত ওজন বেশি হবে বস্তুর ওজন থেকে, তখন সেটা আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। তার মানে কি, তরল পদার্থ বস্তুর উপর যে বলটা প্রয়োগ করছে অর্থাৎ প্লবতা বল, প্লবতা বল মানে ঊর্ধ্বমুখী বলটা, এই যে এইভাবে যে বস্তুকে ঠেলছে উপরের দিকে, সেই বলটা যখন বস্তুর ওজনের থেকে বেশি হয়ে যাবে তখন বস্তু আর ডুবতে পারবে না, ওকে সবসময় ভাসিয়েই রাখবে, তাই না? অর্থাৎ বস্তুর ওজন হলো কম প্লবতা বলের থেকে, তখন সে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। ক্লিয়ার? আর অর্থাৎ এখানে কি, বস্তুর ঘনত্ব হচ্ছে তরলের ঘনত্ব থেকে কম, সেক্ষেত্রে ভাসছে। আর বস্তুর ওজন মানে কি, ওজন মানে ভর ইন্টু হচ্ছে অভিকর্ষ ত্বরণ, আর ভর, ভর মানে আয়তনের সঙ্গে বস্তুর ঘনত্ব গুণ, আর তার সঙ্গে জি গুণ করে দিলে বস্তুর ওজন পেয়ে যাচ্ছি ডব্লু, এটা তো ডব্লু। আর বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন মানে বস্তুর নিমজ্জিত অংশের আয়তন ভি মার্চ, তরলের ঘনত্ব ইন্টু জি। তাহলে দেখো জি জি কেটে গেল। আর এখানে আমরা জানি যে বস্তুর মোট ভর বস্তু দ্বারা অপসারিত তরলের যে আয়তন, দুটো কি হয়, সমান হয়, তাহলে ভি ভি কেটে গেল, তাহলে ডি লেস দেন হয়ে গেল রো। অর্থাৎ বস্তুর ঘনত্ব যখন কম হবে তরলের ঘনত্ব থেকে, তখন বস্তু আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে, অথবা বস্তুর ওজনটা যখন প্লবতা বলের থেকে কম হবে তখন সে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। ঠিক আছে, কিন্তু এখানে বলেছে কোশ্চেনে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসন, তাহলে কোন কেসটা বলছে? বি নম্বর কেসটার কথা বলছে। তাহলে বি নম্বর অবস্থানটাকে বলা হয় সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসন। সেটা কখন হবে? দেখো বস্তু উপরে উঠতেও পারছে না, নিচে নামতেও পারছে না, তাহলে এক্ষেত্রে কি কন্ডিশনটা হবে? বি এ, বলো। কে বলতে পারবে? মানিক সরকার বলো। বি নম্বর পজিশনে কি মানে বস্তু যখন সম্পূর্ণ ডুবে ভাসছে, কোন শর্ত? স্যার তখন হচ্ছে স্যার বস্তুর ওজন মানে বেশি, মানে বেশি হবে না স্যার তখন। কি বলছো তুমি, মানে ভালো স্যার করে বলো। স্যার প্লবতা যে বলতে স্যার, ও হচ্ছে উপরে মানে উঠার চেষ্টা করবে, আর নিচে মানে মাঝামাঝি ভাসবে স্যার, মানে জলের মাঝামাঝি ভিতরে তো আছে মাঝামাঝি তো, ভাসবে। মাঝামাঝি তো আছেই তো, ও উপরে উঠতেও পারছে না, নিচে নামতেও পারছে না, কখন এটা হবে? ধরো তোমাকে কেউ টানছে, তুমি এখানে দাঁড়িয়ে আছো, একজন টানছে একজন টানছে, তুমি একই জায়গা থেকে গেছো, কখন এটা সম্ভব? যখন প্রবণতা বল আর বস্তুর ওজন সমান। ওজন সমান না, হবে মানিক তখন। সরকার, স্যার এটাই মানিক সরকার স্যার তুমি এটাই তো তুমি বললাম। এটার অ্যান্সার দাও, এটা অ্যান্সার দাও তুমি, যে তুমি এখানে দাঁড়িয়ে আছো, তোমাকে দুই দিক দিয়ে দুজন টানছে, তুমি একই জায়গাতেই থেকে যাবে কখন? বলো, বলো। কি হলো মানিক সরকার? এগুলো সিম্পল কোশ্চেনের যদি উত্তর না দাও তাহলে কি ফিজিক্স পড়ছো? কে বলতে পারবে এটা? সে যখন দুদিকে সমান বল প্রয়োগ করা হবে। হ্যাঁ, সিম্পল ব্যাপার তো, এটা উত্তর দিতে পারছো না মানে বাস্তব জ্ঞান তো প্রচুর কম হিসাবে। তুমি এক জায়গায় বসে আছো, তোমাকে দুইজন যদি দুই দিক দিয়ে সমান বলে টানে তাহলেই তো তুমি এক জায়গাতেই থেকে যাবে, যেই দিকে বেশি বল দিয়ে টানবে সেই দিকে তুমি চলে যাবে। এই যে বি নম্বর পজিশনটা, সেখানে দেখো বস্তুর ওজন, মানে এইভাবে তুমি ভাবো, বস্তুর ওজন কোন দিকে কাজ করে? নিচের দিকে, সেটা হচ্ছে ডব্লু। আর ঊর্ধ্বমুখী বল যেটা প্লবতা, তাহলে এই বস্তুটাকে দুইজন দুই দিক দিয়ে
প্লবতা বল উপরে ওঠানোর চেষ্টা করছে, ওজন নিচে নামানোর চেষ্টা করছে। দুজন যদি সমান হয়ে যায় তাহলেই তো বস্তু একটা জায়গাতে স্থির থেকে যাচ্ছে, অর্থাৎ সম্পূর্ণ নিয়োজিত অবস্থায় ভাসছে। মানে বস্তুর ওজন এবং প্লবতা বল দুটোই যদি সমান হয়ে যায়, অথবা বস্তুর ঘনত্ব এবং তরলের ঘনত্ব দুটোই যদি সমান হয়ে যায়, তাহলে বস্তু সম্পূর্ণ নিয়োজিত অবস্থায় ভাসে। বুঝতে পারলে? বোঝা গেল? হ্যালো? হ্যাঁ স্যার, স্যার আমি তো এটাই বললাম স্যার। না, ওটা তো তুমি বলনি, একদমই নয়, তুমি তো ওটা একদমই বলনি, তাই না? বাকিরাও শুনেছে, তোমার অ্যান্সার একদমই ওটা ছিল না। তাহলে বি নম্বর পজিশনটা হয়ে গেল আমাদের। এবার থার্ড পজিশন কি? বস্তু একদম নিচে চলে গেছে, দেখো। তাহলে কখন বস্তু একদম নিচে চলে যাবে? যখন একদম পাত্রের তলে। প্লবতা বল থেকে বস্তুর ওজন বেশি হবে। তার মানে এটা বস্তুর ওজন নিচে কাজ করছে, প্লবতা উপরের দিকে কাজ করছে, তাই তো? তাহলে কে বেশি হলে বস্তুটা আলটিমেট নিচে একদম তলায় ঠেকে যাবে? ডব্লিউ যদি বেশি হয়, অর্থাৎ বস্তুর ওজন যদি বেশি হয়। হ্যাঁ, তাহলে যখন বস্তুর ওজনটা প্লবতা ঊর্ধ্বমুখী বল প্লবতা থেকে বেশি হয়ে গেল, আর বস্তুর ওজন বেশি হওয়া মানে তার ঘনত্ব বেশি তরলের ঘনত্ব থেকে। তাহলে বস্তুর ঘনত্ব যখন তরলের ঘনত্ব থেকে বেশি হয়ে গেল, তখন সে সম্পূর্ণ নিমজ্জিত হয়ে থাকবে, ডুবে যাবে, তাই না? তাহলে এখানে কোন কোশ্চেনটা বলেছে? একটা বস্তু কোনো তরলে নিমজ্জিত অবস্থায় ভাসমান হওয়ার শর্ত, মানে বি নম্বরটা। এটাতেই তো ভাসছে, বিতে। সিতে তো ডুবে গেছে, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ডুবে গেছে সে। আর এ হচ্ছে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসন। তিনটা কেস বুঝতে পেরেছো? তাহলে আমাদের এই কোশ্চেন হিসাবে অ্যান্সার হয়ে গেল কি? বস্তুর ওজন এবং প্লবতা বল যখন সমান হয়, অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? সবার ক্লিয়ার হয়েছে? আচ্ছা, বি নম্বর কেসটা কি হবে বলো তো? বি নম্বর কেসে এই যেটা বি নম্বর অপশনে কি বলছে? বস্তুর ওজন প্লবতার থেকে যখন কম হয়, বস্তুর ওজনটা প্লবতার থেকে কম, তাহলে কি হবে? জলে ভাসবে। ভাসবে ওইটা। কিভাবে ভাসবে? কিভাবে ভাসবে? স্যার আংশিক ভাবে উপরে ভাসবে। হ্যাঁ, আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে, মানে দেখো অর্ধেকটা জলের ওপরে, মানে কিছুটা জলের ওপরে কিছুটা জলের নিচে। তাহলে এই হলো। আচ্ছা, বরফ যে জলে ভাসে, তাহলে সেক্ষেত্রে নিশ্চয়ই বরফের ঘনত্ব জলের ঘনত্ব থেকে কি হবে বলো? বেশি কম হবে। কম হবে। বরফের ঘনত্বটা কম, তাই না? বরফের ঘনত্বটা কম, হ্যাঁ। জলের ঘনত্বটা বেশি। ওই জন্যই তো বরফ ভাসছে, কিছুটা অংশ উপরে থাকে আর ভাসে। কত অংশ উপরে থাকে বরফের? বরফ একই কত অংশ? না স্যার 9/10, স্যার 9/10, মানে একটা কত অংশ উপরে থাকে? স্যার 11/9 না, 10/1 ভাগ। 10/1 ভাগ উপরে থাকে আর 10/9 ভাগ নিচে থাকে, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে তিনটে কেস হয়ে গেল। কদিন পর পরীক্ষা, ভালো করে পড়াশোনা করো। তাহলে আমাদের এই কোশ্চেনটার অ্যান্সার হয়ে গেল। আচ্ছা, সি নম্বর অপশন কি বলছে? বস্তুর ওজন প্লবতার থেকে বেশি যখন হয়ে যাবে, ওজন বেশি প্লবতা থেকে, অর্থাৎ ডুবে বস্তুর যাবে। ঘনত্ব বেশি, তাহলে একদম ডুবে যাবে, একদম ডুবে যাবে। নিচে। হুম, বস্তুর ওজন এবং প্লবতা দুই শূন্য হয়ে যায়, তো এটা তো সম্ভব নয়। বস্তুর ওজন এবং প্লবতা দুই কখন শূন্য হবে? যখন দেখবে যেখানে অভিকর্ষ ত্বরণের মানটা শূন্য হয়ে যায়, সেখানেই শূন্য হবে। কারণ বস্তুর ওজন মানে ভি ইন্টু, মানে বস্তুর ঘনত্ব ইন্টু জি। তো আয়তন তো শূন্য হতে পারে না, ঘনত্বও শূন্য হবে না, তাহলে কি শূন্য হবে? জি, অভিকর্ষ ত্বরণ যখন যেখানে শূন্য হবে সেখানে বস্তুর ওজন শূন্য হবে। আর প্লবতা মানে কি? বস্তুর কতটা আয়তন জলে ডুবে আছে, ভি মাস, কিন্তু তরলের ঘনত্ব ইন্টু জি। তাহলে এই দুটোও তো শূন্য নয়, তাই না? তার মানে জি যখন শূন্য হবে তখনই ওই দুটো শূন্য হবে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি হিলিয়াম পরমাণুতে থাকে, তাহলে হিলিয়াম পরমাণু কি থাকে? হিলিয়াম পরমাণুতে কি থাকে? ভর সংখ্যা 4, প্রোটন সংখ্যা 2 আর নিউট্রন সংখ্যা 2, ইলেকট্রন সংখ্যা 2। ঠিক আছে। আচ্ছা, তোমার নামটা কি? কোয়েল দাস।
কোয়েল দাস, ঠিক। তাহলে তুমি একটু পড়াশোনা করেছো, বাকিদের তো অবস্থা খুব খারাপ। ভালো করে পড়ো, তোমার হাই চান্সেস আছে কিন্তু পাওয়া। এরকম করে পড়াশোনাটা চালিয়ে যাও এই কটা দিনও। এখন যেটা তোমাদের বলেছি আমি, যে থিওরিটাকে 3 ঘন্টা খানেক রাখো ডেইলি রিভিশন, প্রত্যেকটা সাবজেক্টেরই এমসিকিউ প্র্যাকটিস করো আর মক টেস্ট দাও। যেগুলো পুরোনো মক টেস্ট না হয়েছে আমাদের কোচিং থেকে, সেই মক টেস্টের কোশ্চেন গুলোকে বারবার করে রিপিট করো, ঠিক আছে? প্র্যাকটিস করো। যত ঘন্টায় সময় দিতে পারবে এখন তত ভালো, দরকার হলে কলেজ কামাই করো, কলেজ থাকলে। কিন্তু এই একটা মাস ভালো করে পড়ো, 1 মাসও আর নেই, 20 দিন মতো আছে, ঠিক আছে? তাহলে দেখো, হিলিয়াম পরমাণু বলছে, এই যে হিলিয়াম তার যে সংকেতটা 2 হিলিয়াম 4, ঠিক আছে? তাহলে এটা ধরো হিলিয়াম পরমাণু নিউক্লিয়াস, নিউক্লিয়াস সবসময় কি হয়, তার আধান পজিটিভ হয়, কারণ প্রোটন কণা হচ্ছে ধনাত্মক আর নিউট্রন কণার তো কোনো আধান নেই, তাহলে ওভারঅল নিউক্লিয়াসটা হয়ে যায় পজিটিভ, তাই না? নিউক্লিয়াসের ভিতরে তো শুধু প্রোটন আর নিউট্রনই থাকে, তাই তো? আর ইলেকট্রন গুলো থাকে নিউক্লিয়াসের বাইরে। হ্যাঁ, আমি ঠিক বললাম না ভুল বললাম? ঠিকই তো। কি মনে হচ্ছে, আমি ঠিক বললাম না ভুল বললাম, বলো? হ্যালো? নিউট্রন তো ভেতরেই থাকে আর ইলেকট্রন তো বাইরেই তো থাকে। হ্যাঁ, তো বাকিরা ইলেকট্রন বলো, বাকিরা চলো, কনফিডেন্স নেই কেন? এই মতো অবস্থা তোমাদের। নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন থাকে আর নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন গুলো ঘোরাফেরা করে না। ইলেকট্রন প্রথম থাকে। কক্ষপথে 2টা ইলেকট্রন, তারপরে কক্ষপথে ম্যাক্সিমাম 8টা থাকতে পারে, কে এল এম এন পি কিউ এই আকারে, তাই না? তাহলে এই ধরো হিলিয়াম, আমি বলছি হিলিয়ামের নিউক্লিয়াস এটা, প্রথম যে কক্ষপথ এটাকে কি বলা হয়, কে। দ্বিতীয় কক্ষপথ হচ্ছে এল, ঠিক আছে? এবার দেখো এই জায়গায় যেটা লেখা হয় সেটা হচ্ছে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। তাহলে হিলিয়ামের প্রোটন সংখ্যা হলো 2। এবার একটা সুস্থিত পরমাণুর ক্ষেত্রে প্রোটন সংখ্যা যত হয়, ইলেকট্রন সংখ্যা ততই হয়, ঠিক আছে? আর তার পারমাণবিক ক্রমাঙ্ক প্রোটন সংখ্যাটাকে বলা হয়। এবার ওপরে যেটা থাকে সেটা হলো ভর সংখ্যা। ভর সংখ্যা কাকে বলে? প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টিকে বলা হয় ভর সংখ্যা, ঠিক আছে? এ দিয়ে লেখা হয় এটাকে। তাহলে প্রোটন যদি 2টা হয় তাহলে নিউট্রন কটা হবে, বের করে নাও। 4 হলো ভর সংখ্যা, তার মধ্যে প্রোটনই 2, তাহলে নিউট্রন কত, 2। তাহলে দেখো কেসটা, হিলিয়ামের এতে প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, পরের কক্ষপথ গুলোতে তো আর ইলেকট্রন নাই, প্রথম 2টাই ইলেকট্রন, আর কেতে 2টার বেশি ইলেকট্রন থাকতে পারে না। তাহলে এইরকম হলো তার গঠন হিলিয়ামের, ঠিক আছে? তাহলে প্রোটন কটা থাকলো, প্রোটন 2টা, ইলেকট্রন 2টা এবং নিউট্রন হচ্ছে 2টা। ভর সংখ্যা তার 4, পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। সব পয়েন্ট গুলো মনে থাকবে হিলিয়ামের। হিলিয়াম হচ্ছে একটা নিষ্ক্রিয় মৌল, তার যোজ্যতা হচ্ছে 0। কত নম্বর পর্যায় সারণীতে থাকে, পর্যায় সারণীর কত নম্বর শ্রেণীতে থাকে হিলিয়াম? কোশ্চেনে চলে যাচ্ছি। তাহলে আমরা এখানে দেখতে পেলাম হিলিয়ামের কি হলো, 2টো প্রোটন, 2টো ইলেকট্রন, 2টো নিউট্রন। তাহলে কোন অপশনটা ঠিক হলো? অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? পরের কোশ্চেন, অক্সিজেন ও নাইট্রোজেনের আণবিক গুরুত্ব যথাক্রমে 32 ও 28। অক্সিজেন এবং নাইট্রোজেনের আণবিক গুরুত্ব যথাক্রমে 32 এবং 28। তাহলে দেখো অক্সিজেনের হচ্ছে আণবিক গুরুত্ব মানে এম এর ভ্যালু 32, 16 দুগুণী 32। অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16, 2টা অক্সিজেন আছে না এখানে, O2, তাহলে 2 × 16 মানে 32। আর নাইট্রোজেনের আমরা কি লিখি, নাইট্রোজেনকে 7, নাইট্রোজেন 14, তাহলে পারমাণবিক ভর কোনটা, এটা 14। তাহলে 2টো নাইট্রোজেনের জন্য 2 গুণিত 14 সমান সমান 28, এভাবে হয়। এবার বাষ্প ঘনত্ব যে হয় না, বাষ্প ঘনত্ব ইকুয়াল টু হয় আণবিক ভরের অর্ধেক। কোনো একটা অণু হতে পারে বা যৌগ হতে পারে, তার বাষ্প ঘনত্ব তার আণবিক ভরের অর্ধেক হয় বা সংকেত ভরের অর্ধেক হয়। তাহলে অক্সিজেনের বাষ্প ঘনত্ব হচ্ছে 16 আর নাইট্রোজেনের বাষ্প ঘনত্ব হচ্ছে 14, তাই তো? ক্লিয়ার সবার? বুঝেছো? এবার এইখানে কি কোশ্চেনটা বলছে, এসটিপি তে অর্থাৎ প্রমাণ উষ্ণতা ও চাপে 32 গ্রাম অক্সিজেনের আয়তন 22.4 লিটার। এবার আমরা কি জানি, মোলার আয়তন মানে কি, 1 গ্রাম অণু বা 1 মোল। যে কোনো এসটিপি তে যে কোনো গ্যাসের 1 গ্রাম অণু বা 1 মোল যদি পরিমাণ ভর থাকে, তার আয়তন কত হয়, 22.4 লিটার, তাই তো?
এসটিপিতে যে কোনো গ্যাসের ক্ষেত্রে বলেছি, 1 মোল বা 1 গ্রাম অণু, সেটাই তো আণবিক ভর। 1 মোল বা 1 গ্রাম অণু মানে তো ওই গ্যাসের আণবিক ভর। তাহলে অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 32, তাহলে 32 গ্রাম অক্সিজেনের আয়তন হচ্ছে এই 22.4 লিটার, আবার 28 গ্রাম নাইট্রোজেনেরও আয়তন হচ্ছে 22.4 লিটার। দুটো সেম হবে, দুটোই তো 1 গ্রাম অণু বা 1 মোল, তাই না? তাহলে এখানে বলছে তোমাকে এসটিপিতে 32 গ্রাম অক্সিজেনের আয়তন যদি 22.4 লিটার হয়, তাহলে ওই একই চাপ উষ্ণতায় 28 গ্রাম নাইট্রোজেনের আয়তন কত হবে? 1 মোল, অর্থাৎ 22.4 লিটার। 28 গ্রাম মানে তো 1 মোল গ্যাস, তাই না? তাহলে তার আয়তনও সেই 22.4 লিটারই হবে। তাহলে অপশন হয়ে গেল এ, 22.4 লিটার। এবার দেখো এই কোশ্চেনটাই ক্যাটাগরি 2 তে এমন করে দিয়ে দিতে পারে, 22.4 লিটারের সাথে বলে দিল 22,400 মিলিলিটার বা সিসি বললো, তাহলে এটাই মানে কিন্তু 22.4 লিটার। আবার একই জিনিস অন্য এককে জাস্ট দেওয়া আছে, বুঝতে পারলে? তখন দুটোই অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এই হয়ে গেল অ্যান্সার। পরের কোশ্চেন 31 নম্বর। মনে করো কোনো নির্দিষ্ট তাপমাত্রায় 50 গ্রাম জলে 20 গ্রাম সাধারণ লবণ গুলে একটি সম্পৃক্ত দ্রবণ পাওয়া গেল, তাহলে ওই জলে ওই লবণের দ্রাব্যতা কত? তাহলে দ্রাব্যতা মানে কি বলেছিলাম, নির্দিষ্ট উষ্ণতায় কোনো দ্রবণের দ্রাব্যতা ইকুয়াল টু হয় দ্রাবের ভর বাই দ্রাবকের দ্রাবকের কিন্তু ভর, দ্রাবকের ভর 100। তাই তো? এবার পার্সেন্টেজ থাকলে ইনটু 100 করতে হয়, তাই তো? এই হলো ফর্মুলা। তাহলে দ্রাব মানে কি, কঠিন পদার্থ বা গুঁড়ো যেটা, সেটা হচ্ছে দ্রাব। আর দ্রাবক মানে যার মধ্যে গোলা হচ্ছে। এবার এখানে দেখো দ্রাবক কি বলেছে, দ্রাবক হচ্ছে এখানে লবণ, তাহলে লবণের ভর হচ্ছে 20। আর দ্রাবক মানে কি, দ্রাবক মানে জল, 50 গ্রাম জল। ক্লিয়ার? অনেক সময় এরকম তোমাকে বলে দিতে পারে সম্পূর্ণ দ্রবণের ভর হচ্ছে 70 গ্রাম, সম্পূর্ণ দ্রবণটার ভর 70 গ্রাম, সেখানে যদি 20 গ্রাম আমি লবণ মেশাই তাহলে তার দ্রাব্যতা কত হবে বলো? তাহলে তোমাকে মোট দ্রবণ 70 গ্রামের, তার মধ্যে 20 গ্রাম হলো লবণ, তাহলে জলটা কত? 50 গ্রাম। তাহলে দ্রাবক তোমাকে বের করে নিতে হবে আলাদা করে, 50 গ্রাম হচ্ছে দ্রাবক। ক্লিয়ার? বুঝলে তো? তাহলে কত হয়ে গেল? 40। 40 হয়ে গেল ওই দ্রবণের দ্রাব্যতা। তাহলে দ্রাব্যতার সংজ্ঞা কি বলছে, যে কোনো নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে, দেখো 100 দিয়ে গুণ করা আছে না, 100 গ্রাম দ্রাবকে যত গ্রাম দ্রবীভূত করলে সম্পৃক্ত দ্রবণ পাওয়া যায়। 100 গ্রাম দ্রাবকের মধ্যে যত গ্রাম দ্রবীভূত করলে সম্পৃক্ত দ্রবণ পাওয়া যায় সেটাকে বলা হয় দ্রাব্যতা। তাহলে ঐকিক নিয়মে ভাবো, 50 গ্রামে 20 গ্রাম আমি লবণ অ্যাড করছি, তাহলে সম্পৃক্ত দ্রবণ হচ্ছে। তাহলে 100 গ্রামে 40 গ্রাম লবণ দ্রবীভূত করতে হবে, সেটাই হবে তার দ্রাব্যতা। তাহলে অ্যান্সার হয়ে গেল 40। ঠিক আছে? বুঝতে পেরেছো? তাহলে এইভাবে অঙ্কটা করতে হবে। নেক্সট পরের কোশ্চেন, এখানে মিলাতে দিয়েছে 32 নম্বর কোশ্চেনটা দেখো, মিলাতে হবে বাঁ দিকের সঙ্গে ডান দিক। প্রথমটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড CaO, এটা কি? ক্ষারক। ক্ষারক। তাহলে ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে একটা ক্ষারক। ক্ষারক কাকে বলা হয় জানো কি? যার সঙ্গে জল দ্রবীভূত করলে বা জল মেশালে ক্ষার উৎপন্ন হয়, মানে যে সমস্ত ক্ষারক জলে দ্রবীভূত হতে পারে তাদের বলা হয় ক্ষারক। বুঝতে পারলে? তাহলে ক্যালসিয়াম অক্সাইডের সঙ্গে তুমি যদি জল অ্যাড করো তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, CaOH বা চুন জল বা কলি চুন, তাই না? তাহলে এটা হলো ক্ষারক। এবার সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এটা ক্ষার হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড তো ক্ষার। তাহলে এখানে দেখো এটা বি হলো, আর এটা ক্ষার মানে সি হয়ে গেল। ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড হলো একটা লবণ। আর নাইট্রিক অ্যাসিড, এটা হলো একটা অ্যাসিড। তাহলে এই হয়ে গেল। তাহলে 1 এর সঙ্গে বি, 2 এর সঙ্গে সি, 3 এর সঙ্গে ডি, 4 এর সঙ্গে এ। তাহলে কোনটা ঠিক হলো? 1 এর সঙ্গে বি, BCDA, BCDA কোনটা ঠিক? BCDA অপশন এ ঠিক।
বুঝতে পারলে? ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, একটি বল সোজা উপরে ছুড়ে দিলে সেটি যখন তার সর্বোচ্চ অবস্থানে পৌঁছায় তখন কি হয়? তাহলে সেই পয়েন্টগুলো তোমাকে মনে রাখতে হবে। ধরো এটা হচ্ছে ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠ থেকে একটা বলকে তুমি উপরে ছুড়ে দিচ্ছ, তাহলে এইটা হলো তার সর্বোচ্চ অবস্থান, তাই না? এই যে উচ্চতায় ধরো ছুড়ে দিয়েছো, আর বস্তুটার বা বলের ভর হচ্ছে এম, আর অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি। ঠিক আছে? তো যখন তুমি এখানে ছুড়েছো, ভূপৃষ্ঠ থেকে একটা বলকে যখন তুমি ছুড়ছো, তখন তার বেগ হয় কি? সর্বোচ্চ বেগ কি হয়? সর্বোচ্চ বেগে আমরা ছুড়ি। ক্লিয়ার? এবার গতি শক্তি ই কে ইকুয়াল টু হাফ এম ভি এর স্কোয়ার, আর স্থিতি শক্তি হয় এম জি এইচ। এই তো ফর্মুলা দুটো, বুঝতে পারলে? আর ভর তো ধ্রুবক, ভরের কোনো চেঞ্জ হবে না, বেগের চেঞ্জ হবে। যখন ভূপৃষ্ঠে বস্তুটা থাকছে তখন তার বেগ সর্বোচ্চ হওয়ার জন্য গতি শক্তি কি হয়? সর্বোচ্চ হয়। ক্লিয়ার? আর যখন সে ভূপৃষ্ঠে থাকছে তখন তো একদম মাটির উপরে বস্তুটা থাকছে, উচ্চতা তো শূন্য, এইচ শূন্য হয়ে যাওয়ার জন্য স্থিতি শক্তি হয় শূন্য, মানে স্থিতি শক্তি সর্বনিম্ন হয়। ক্লিয়ার? মানে শূন্যই ভাবো, সর্বোচ্চ যা আছে গতি শক্তি আছে। তা বলে এই নয় যে স্থিতি শক্তি একদমই নাই, গতি শক্তি এবং স্থিতি শক্তি দুটোই আছে, কিন্তু স্থিতি শক্তির মানটা শূন্য এবং গতি শক্তির মান হচ্ছে সর্বোচ্চ। দুটো যোগ করেই তো আমি যান্ত্রিক শক্তি পাবো। প্রত্যেকটা পয়েন্টেই গতি শক্তি এবং স্থিতি শক্তি আছে, কোনটার মান সর্বোচ্চ, কোনটার মান শূন্য, মানে মোট যান্ত্রিক শক্তি কিন্তু আছে। ক্লিয়ার? বুঝলে? তো সেটা অপশন হিসেবে তোমাকে যেতে হবে। তাহলে দেখো, এবার যখন সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাচ্ছে তখন তার বেগ কি হয়ে যাচ্ছে? বেগ হয়ে যাচ্ছে শূন্য। তাহলে বেগ যদি শূন্য হয়ে যায় তাহলে সর্বোচ্চ বিন্দুতে বেগটা কি, মানে গতিশক্তি কি? একদম মিনিমাম বা জিরো হয়ে গেল। সর্বোচ্চ বিন্দুতে বস্তুর গতিশক্তি হলো সর্বনিম্ন বা শূন্য, আর স্থিতি শক্তি হয়ে যায় কি? স্থিতি শক্তি হয়ে যায় সর্বোচ্চ। স্থিতি শক্তি হয়ে গেল সর্বোচ্চ, ম্যাক্সিমাম। ঠিক আছে, লেখা যাচ্ছে না, যাই হোক এটা এক্স ধরে নাও। তাহলে স্থিতি শক্তিটা হয়ে গেল সর্বোচ্চ, কেন? কারণ এটাই তো হাইয়েস্ট উচ্চতা, এর উপরে তো উঠতে পারছে না, তো এইচ ম্যাক্সিমাম হওয়ার জন্য স্থিতি শক্তি কিন্তু ম্যাক্সিমাম হয়ে গেল। ক্লিয়ার? তাহলে দুটো পয়েন্ট বলো কি কি শুনলে। বস্তুকে যখন তুমি ছুটছো মাটিতে বা ভূপৃষ্ঠে কি হয়? গতিশক্তি সর্বোচ্চ, কারণ বেগটা সর্বোচ্চ হয় বলে, এবং স্থিতি শক্তি শূন্য হয়, কারণ ভূপৃষ্ঠে এইচ হচ্ছে শূন্য। আর সর্বোচ্চ বিন্দুতে বলো, স্থিতি শক্তি সর্বোচ্চ। শূন্য। হ্যাঁ, সর্বোচ্চ বিন্দুতে বেগটা শূন্য হয়ে যাওয়ার জন্য গতি শক্তি হয়ে যায় শূন্য এবং স্থিতি শক্তি হলো সর্বোচ্চ। এবার আমরা কি জানি? যান্ত্রিক শক্তি অর্থাৎ মেকানিক্যাল এনার্জি ইকুয়াল টু কি হয়? গতি শক্তি এবং স্থিতি শক্তির যোগফল। তাহলে দেখো, তুমি যখন এই এ বিন্দুতে মানে ভূপৃষ্ঠে দেখলে, ভূপৃষ্ঠে তো দেখো গতি শক্তি এবং স্থিতি শক্তির যোগফল যা হবে, এটা যোগফল সর্বদা এমজিএইচ হয়। হ্যাঁ, সর্বদা এদের যোগফল এমজিএইচই হবে। স্থিতি শক্তি এবং গতি শক্তির মোট যোগফল সর্বদা এমজিএইচ হয়, মানে হাফ এম ভি স্কোয়ার কে প্লাস এমজিএইচ করো, দেখবে এমজিএইচ আসবে, কারণ ভি এর মান তো রুট ওভার অফ 2GH। ঠিক আছে, ভি এর মান রুট ওভার অফ 2GH হয়, এখানে বসিয়ে যোগটোগ করো, দেখবে এটাই আসে। তাহলে এ বিন্দুতেও এমজিএইচ, এর বস্তু যখন বি বিন্দুতে যাবে, মানে যে কোনো একটা বিন্দু আমি ধরে নিলাম তার যাত্রা পথের, সেইখানেও দেখবে তার স্থিতি শক্তি এবং গতি শক্তির যোগফল এমজিএইচই হয়। এবার সি বিন্দু মানে সর্বোচ্চ বিন্দু, সেই বিন্দুতেও কিন্তু স্থিতি শক্তি এবং গতি শক্তির যোগফল দেখবে এমজিএইচই হয়। এটা প্রমাণ আমি কিন্তু ক্লাসে করে দিয়ে দিয়েছিলাম। তাহলে যে কোনো বস্তুর সে উলম্ব গতি হোক বা তোমার ঋজু গতি হোক, মানে সরলরৈখিক গতি এভাবেই হোক, ঠিক আছে, বা প্রাসের গতি হোক, যে কোনো অবস্থানে বস্তুর স্থিতি শক্তি এবং গতি শক্তির সমষ্টি অর্থাৎ যান্ত্রিক শক্তি সর্বদা কি থাকে? ধ্রুবক থাকে। এটাকে বলা হয় শক্তির সংরক্ষণ নীতি, যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র বা সংরক্ষণ নীতি। এটা মেনে চলে। কিন্তু প্রাসের গতিও হতে পারে, বা বস্তু আনত তল বরাবর পড়তে পারে, সেই অবস্থানে উলম্ব গতি হতে পারে বস্তুর, বা অনুভূমিক গতি হতে পারে। যে কোনো গতির ক্ষেত্রে যান্ত্রিক শক্তি সর্বদাই কি থাকে? ধ্রুবক থাকে। ক্লিয়ার? পুরো ক্লিয়ার হলো ব্যাপারটা, বস্তু ছোড়ার ব্যাপারটা?
এবার আমরা কোশ্চেনে ফিরে যাচ্ছি, কি বলছে যে একটা বল সোজা উপরে ছুড়ে দিলে সেটি যখন তার সর্বোচ্চ অবস্থানে পৌঁছায় তখন কি হয়। তাহলে দেখতেই পাচ্ছি সর্বোচ্চ অবস্থানে গতিশক্তি শূন্য হয়ে যায়, স্থিতিশক্তি সর্বোচ্চ হয়, তাই না? তাহলে দেখো কোন অপশনটা ঠিক হলো, গতিশক্তি শূন্য, স্থিতিশক্তি সর্বোচ্চ। তাহলে কোনটা, অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ভূপৃষ্ঠে, ভূপৃষ্ঠে কি হয়, ভূপৃষ্ঠে কোনটা অ্যান্সার হতো, সি। বা বস্তু ছোড়ার সময় সি স্থিতিশক্তি শূন্য, হবে। গতিশক্তি সর্বাধিক, মানে সি হয়ে যেত। হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা এবার বলো যাত্রাপথের একটা মাঝখানের বিন্দুতে, মধ্য বিন্দুতে কি হতো? স্থিতিশক্তি যাত্রাপথে সমান হবে। স্থিতিশক্তি গতিশক্তি আর সমান হয়ে যেত, দুটোই ডি সমান হতো হবে। অ্যান্সার তখন। একদম কারেক্ট। এবার এই জায়গাটায় বলো তো, মানে মাঝখান থেকে, মধ্য অবস্থান থেকে কিছুটা নিচে, মানে যাত্রা থেকে যা শুরুর বিন্দুতে শুরু করে কিছুটা দূরত্বে গিয়ে, সর্বনিম্ন। তাহলে কে বেশি হতো? হ্যাঁ, গতিশক্তিটা বেশি হতো, স্থিতিশক্তি কম হতো। ঠিক আছে, এবার ধরো মাঝখানে তো দুটোই সমান হলো, মাঝখান থেকে কিছুটা দূরে গিয়ে তাহলে কে বাড়ছে? স্থিতিশক্তির মান বাড়ছে, তখন স্থিতিশক্তি বেশি, গতিশক্তি কম, তাই না? এটাই তো হতো। তাহলে এইভাবে একটা কোশ্চেন হয় যে ভূপৃষ্ঠ থেকে কোনো বস্তুকে উপরে ছুড়লে উপরে যাওয়ার সময় শক্তির কি পরিবর্তন হচ্ছে বলো? স্থিতিশক্তি বাড়ছে, গতিশক্তি কমছে, হ্যাঁ কি না? না ওইভাবে তখন আনসার দিতে হবে না, শক্তির পরিবর্তন জিজ্ঞেস করছে না। ছোড়ার সময়, উপরে যাওয়ার সময় দেখো স্থিতিশক্তিটা বাড়ছে, গতিশক্তি কমছে, হ্যাঁ কি না? দেখো স্থিতিশক্তি বাড়ছে আর গতিশক্তি হ্রাস পাচ্ছে। আর সর্বোচ্চ বিন্দুতে যখন সে নিচে নামবে, সর্বোচ্চ বিন্দুতে উঠে যাওয়ার পর সে যখন আবার নিচে নামতে শুরু করবে, তখন দেখো গতিশক্তি তো সর্বোচ্চ বিন্দুতে শূন্য হয়ে গেছিল, আবার আস্তে আস্তে নিচে নামলে ভূপৃষ্ঠে গিয়ে গতিশক্তি সর্বোচ্চ হবে, তখন দেখো গতিশক্তিটা বাড়তে থাকবে, স্থিতিশক্তি হাইট কমে যাওয়ার জন্য স্থিতিশক্তি আবার কমতে থাকবে। ক্লিয়ার হলো? তাহলে সমস্ত রকম কোশ্চেন এখান থেকে কিন্তু পারা উচিত, এর থেকে বাইরে কোশ্চেন আসে না এই উপরে ছোড়া বা নিচে ছোড়ার ক্ষেত্রে। দেখো প্রত্যেক বছর কিন্তু এখান থেকে কোশ্চেন ছিল। ক্যাটাগরি 2 যে যে মানে ক্যাটাগরি 2 এর কোশ্চেন কিন্তু এখান থেকে সলভ হয়ে যাবে, এইভাবেই ছিল কোশ্চেন গুলো। ঠিক আছে, ক্লিয়ার সবার? কারো কোনো সমস্যা? তো তোমাদের তো আমি এই জিনিসগুলোই বলতাম যে কোনো টপিক যদি বুঝতে কারো অসুবিধা হয় বা কোথাও কিছু ডাউট থাকে আমাকে বলতে পারো। যেমন এইটা একটা টপিক হলো, ছোট্ট টপিক, সমস্ত কোশ্চেন কিন্তু এটা আলোচনা হয়ে গেল। তো তোমরা এতদিন ধরে কেউ কিছু বলোই না ক্লাসে, তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল সবার, তাই তো? নেক্সট, তাহলে আমরা এখানে অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে আমাদের অ্যান্সার কি হলো? অপশন বি। ঠিক আছে, আচ্ছা একটা কোশ্চেন, এই হচ্ছে পৃথিবী, পৃথিবীর কেন্দ্র এটা, ঠিক আছে? তাহলে ভূপৃষ্ঠের ওপর, ভূপৃষ্ঠের ওপর যে কোনো বিন্দুতে অভিকর্ষ ত্বরণের রাশিমালাটা কি? অভিকর্ষ ত্বরণের রাশিমালা বলো তো, কে বলতে পারবে? পৃথিবীর যে অভিকর্ষ ত্বরণ, সে অভিকর্ষ ত্বরণের রাশিমালা কি? পৃথিবীর ভর হচ্ছে এম, পৃথিবীর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে ভূপৃষ্ঠতে অভিকর্ষ ত্বরণের রাশিমালা কি হবে? জি এম বাই আর স্কোয়ার নয়? এটা তো গ্র্যাভিটেশনে করানো আছে, শুনতে পাচ্ছ কি পাচ্ছ না? তাহলে অভিকর্ষ ত্বরণের ফর্মুলাই তো এটা, যে সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক ইন্টু পৃথিবীর ভর, এটা এই এমটা কিন্তু পৃথিবীর ভর আর আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে দেখো পৃথিবীর ভর যদি 2 গুণ হয়ে যায়, তাহলে অভিকর্ষ ত্বরণের মান কি বাড়বে না কমবে? পৃথিবীর ভর হঠাৎ করে 2 গুণ হয়ে গেল,
তাহলে অভিকর্ষ ত্বরণের মান 2 গুণ হয়ে যাবে, যা আছে 2 গুণ হয়ে যাবে। সমানুপাতিক সম্পর্ক তো, হ্যাঁ কি না? আর আর হচ্ছে কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত দূরত্ব মানে ব্যাসার্ধটা। পৃথিবীর ব্যাস কত জানো? কত পৃথিবীর গড় ব্যাস? ওটা ব্যাসার্ধ তো, ব্যাসার্ধ হচ্ছে 6400 কিলোমিটার। ঠিক আছে, গড় ব্যাস এটা 6400 কিলোমিটার ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে ব্যাসার্ধ ধরো 2 গুণ বেড়ে গেল, ব্যাসার্ধ হয়ে গেল 2 গুণ, আগের থেকে 2 গুণ হয়ে গেল। তাহলে অভিকর্ষ ত্বরণ কি হবে? তাহলে অভিকর্ষ ত্বরণের সঙ্গে পৃথিবীর ব্যাসার্ধের কি সম্পর্ক? বর্গের ব্যাস অনুপাতিক। 2 গুণ কোথায়? ভালো করে দেখো, আর তো 2 এর স্কোয়ার, তাহলে 2 এর স্কোয়ার 1/2 এর স্কোয়ার মানে 1 এর 4 গুণ। তাহলে অভিকর্ষ ত্বরণটা 1 এর 4 গুণ হয়ে যাবে, 4 গুণ কমবে বা 1 এর 4 গুণ হবে, তাই তো? যদি ব্যাসার্ধ 3 গুণ হয়ে যায়, ব্যাসার্ধ যদি আগের তুলনায় 3 গুণ হয়ে গেল, বেড়ে 3 গুণ হয়ে গেল, তাহলে অভিকর্ষ ত্বরণের মান কত হবে? 9 গুণ কমে যাবে। 9.8 মিটার পার সেকেন্ডের স্কোয়ার ছিল, সেটাকে 9 দিয়ে ভাগ করে দিতে হবে, প্রায় 1.1 মিটার পার সেকেন্ডের স্কোয়ার হয়ে যাবে। তো তখন অভিকর্ষ ত্বরণের মান, হ্যাঁ কি না? বুঝতে পারলে? তাহলে অভিকর্ষ ত্বরণের মান যদি কমে যায়, তাহলে আমরা ভূপৃষ্ঠে কি আটকে থাকতে পারবো নাকি আমরা উড়ে বেড়াবো? তাহলে আমরা উড়ে বেড়াবো, উড়ে বেড়াবো। অত টান থাকবে না তো, টান কমে যাবে না। টান কোনটা? এই যে মহাকর্ষ বল, F = m × g। জি যদি কমে যায়, তাহলে টান বা ওজনও তো কমে যাচ্ছে, বুঝতে পারলে? তখন কিন্তু আমরা উড়ে বেড়াবো। আচ্ছা, তাহলে বোঝা গেল। এরকমই কেন্দ্র থেকে ধরো বা ভূপৃষ্ঠ থেকে যখন তুমি কিছুটা উচ্চতায়, এই উচ্চতায় ধরো অভিকর্ষ স্তরের মান নির্ণয় করবে, এই উচ্চতায়, তাহলে ভূপৃষ্ঠ থেকে তুমি যখন ওপরে উঠছো, তখন অভিকর্ষ স্তরণের মান কি হয়? কমে। ভূপৃষ্ঠতেই সব থেকে সর্বাধিক হয় অভিকর্ষ স্তরণ। ভূপৃষ্ঠ থেকে যত তুমি উপরে যাবে, অভিকর্ষ স্তরের মান তত কমে। আবার ভূপৃষ্ঠ থেকে তুমি যখন নিচে নামবে, তখন অভিকর্ষ স্তরের মান কি হবে? বাড়বে। কোথায় বাড়বে? কমবে। কখনো কমবে, বললাম তো, ভূপৃষ্ঠেই শুধুমাত্র সর্বোচ্চ। উপরে উঠলেও অভিকর্ষ স্তরণ কমে, নিচে নামলেও অভিকর্ষ স্তরণের মান কমে। কমতে কমতে পৃথিবীর কেন্দ্রে শূন্য হয়ে যায়। পৃথিবীর কেন্দ্রে যখন পৌঁছে যাবে, তখন অভিকর্ষ ত্বরণের মান শূন্য হয়ে যায়। আর নিচে নামার সময় 2 গুণ হারে কমে। ওপরে যতটা কমে, নিচে নামতে গেলে কিন্তু 2 গুণ হারে আরো কমে। বুঝলে? ক্লিয়ার? এবার একটা কোশ্চেন বলছি, যে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে ব্যাসার্ধের দ্বিগুণ উচ্চতায়, পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ উচ্চতায়, মানে এই হলো এটা, এই উচ্চতাটা হলো 2r, সেখানে অভিকর্ষ ত্বরণের মান কত হবে বলো? পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে তার ব্যাসার্ধের দ্বিগুণ উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান কত হবে? ক্যালকুলেশন করে বলো তাড়াতাড়ি। তাহলে এতক্ষণ সময় কেন লাগছে? তাহলে দেখো, কেন্দ্র থেকে মোট উচ্চতা কত দাঁড়াচ্ছে? আমাকে তো উচ্চতাটা কেন্দ্র থেকে দেখতে হবে, তাই না? ব্যাসার্ধটা। তাহলে এখন কেন্দ্র থেকে মোট উচ্চতা হয়ে গেল বা ব্যাসার্ধ হয়ে গেল 3r, হ্যাঁ কি না? কেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত আর ভূপৃষ্ঠ থেকেও এতটা যে হাইট, এটা 2r। এই উচ্চতাই তো তোমাকে বের করতে বলছে।
তাহলে মোট ব্যাসার্ধ হয়ে গেল এখন 3r। তাহলে আগে ব্যাসার্ধ ছিল r, এখন ব্যাসার্ধ হয়ে গেছে 3r। তাহলে ব্যাসার্ধ কত গুণ হয়ে গেল? 3 গুণ হয়ে গেল না? তাহলে অভিকর্ষ ত্বরণ 1/3 এর স্কয়ার মানে 9 গুণ কমে যাবে। অ্যান্সার 1.1 মিটার পার সেকেন্ড স্কয়ারই তো হবে। আগের অভিকর্ষ ত্বরণের 1 এর 9 গুণ হয়ে যাবে। বুঝতে পারলে? ক্লিয়ার? বুঝেছো? এবার ধরো একটা কেস, পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে? পৃথিবী কোন দিক থেকে কোন দিকে ঘোরে নিজ অক্ষের সাপেক্ষে? বলো, এটা তো জিকের কোয়েশ্চেন। ঘড়ির কাঁটার বিপরীত দিকে, মানে পশ্চিম থেকে পূর্বর দিকে, এইদিকে না, এভাবে ঘুরে নিজ অক্ষের সাপেক্ষে। তো ঘুরতে ঘুরতে পৃথিবী যে, আচ্ছা, যে বেগে ঘোরে, বেগগুলো একটু সার্চ করে নেবে। সূর্যের চারদিকে মোটামুটি এর বেগ হয় 30 কিলোমিটার পার সেকেন্ড, এরকম বেগে ঘোরে সূর্যের চারদিকে। তো পৃথিবী নিজ অক্ষের সাপেক্ষে যে বেগে ঘোরে ধরো, তার তুলনায় 17 গুণ বেগ যদি বেড়ে যায়, ওই বেগের তুলনায় 17 গুণ বেগ যখন বেশি বেগে ঘুরবে, তখন আমরা কি হব? আমরা ছিটকে চলে যাব পৃথিবী থেকে। অভিকর্ষ ত্বরণ আমাদের আর আটকে রাখতে পারবে না, বা মহাকর্ষ বল আমাদের আটকে রাখতে পারবে না। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? যে পৃথিবীর গতিবেগ যদি বাড়ে, অভিকর্ষ ত্বরণের মান হ্রাস পায়, অর্থাৎ অভিকর্ষ বলের মান হ্রাস পায়। বুঝতে পারলে? ক্লিয়ার? আর পৃথিবী যদি হঠাৎ, মানে এ ধরো ঘুরতে থেমে গেল, হঠাৎ করে ধরো তার ঘূর্ণন বন্ধ হয়ে গেল, তাহলে আমরা কি হব? আমরা একদম মাটিতে শুইয়ে যাব, আর উঠতেই পারবো না, কারণ অভিকর্ষ স্তরের মান অনেক বেড়ে যাবে। এই ঘটনাটা কেন হচ্ছে? একটা ঢিলকে যখন তুমি ঘোরাও, তো তার কি বেগ হয়? এটা অপকেন্দ্র বলের জন্য তাকে বাইরের দিকে টানার চেষ্টা করে না? তো ওইটাই তো, আমরা তো এই ভূপৃষ্ঠে আছি, পৃথিবী যখন ঘুরবে তাহলে আমরা তো বাইরের দিকে ছিটকে যাওয়ার একটা বেগ পেয়ে যাব অপকেন্দ্র বলের জন্য। এর বেগ বাড়তে 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 অনেক যখন বেড়ে যাবে, তখন ভূপৃষ্ঠ থেকে ছিটকে চলে যাবো আমরা। ক্লিয়ার? বোঝা গেছে তো? ওটা একবার বলবেন না? এই অপকেন্দ্র বল যেটা, কোনো বস্তু যখন ঘোরে আর কি, তার কেন্দ্রের বাইরের দিকে কাজ করে, আর অভিকেন্দ্র বল কেন্দ্রের দিকে কাজ করে। স্যার অলিক বল তাহলে কোনটাকে বলে? অপকেন্দ্র বলটাকে, যেটা বাইরের দিকে কাজ করে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হুম, তাহলে এই হয়ে গেল এর উপর কিছু কোয়েশ্চেন। আচ্ছা, নেক্সট পরের কোয়েশ্চেন দেখো, 34 নম্বর। যদি একটি নির্দিষ্ট পরিমাণ কোনো আদর্শ গ্যাসের T1 পরম উষ্ণতায় আয়তন ও চাপ যথাক্রমে V1 আর P1 বলছে, আর T2 উষ্ণতায় আয়তন V2 চাপ P2 যদি হয়, তাহলে কোনটা ঠিক? তাহলে দেখো, এই যে সম্পর্কটা দেওয়া আছে, চাপ, আয়তন এবং উষ্ণতা, তিনটের মধ্যে সম্পর্ক আছে না? চাপ, আয়তন এবং উষ্ণতা, তিনজনের মধ্যে সম্পর্ক কার সূত্র থেকে পাই? বলো, কোন সূত্র থেকে গ্যাসের চাপ, আয়তন এবং উষ্ণতার মধ্যে সম্পর্কটা পাই? অ্যাভোগাড্রো সূত্র। না না, হয়নি। চার্লস বয়েল। চার্লস এবং বয়লের সমন্বয় সূত্র থেকে, হ্যাঁ একদম কারেক্ট। হ্যাঁ, চাপের সঙ্গে যখন আয়তনের সম্পর্ক বলে, মানে গ্যাসের চাপ তার আয়তনের ব্যস্তানুপাতিক, বা আয়তন চাপের ব্যস্তানুপাতিক, যখন উষ্ণতাটা আমরা ধ্রুবক ধরি, তাহলে উষ্ণতা তো ফ্যাক্টরে আসে না। এই দুটো সম্পর্ক পাই চাপের সঙ্গে আয়তন, কার সূত্র অনুযায়ী? বয়েলের সূত্র অনুযায়ী। এটাকে সমষ্ণ প্রক্রিয়াও বলা হয়। বয়েলের সূত্রতে যেহেতু উষ্ণতা ধ্রুবক থাকে, তাই এটা হলো সমষ্ণ প্রক্রিয়া, আইসোথার্মাল প্রসেস। ঠিক আছে? সেক্ষেত্রে চাপ এবং আয়তনের গুণফল সর্বদা ধ্রুবক হয়। ঠিক আছে?
চাপ এবং আয়তনের গুণফল সর্বদা ধ্রুবক হয়, অর্থাৎ P1 V1 ইকুয়াল টু P2 ইন্টু V2, এটা হয় যদি সমীকরণ জিজ্ঞেস করে। বা P বাই V এদের অনুপাত সর্বদা কি হচ্ছে, মানে P ইন্টু V এদের গুণফল সর্বদা কি হচ্ছে, ধ্রুবক হচ্ছে, এটাও ধরতে পারে। ক্লিয়ার? আর এক্ষেত্রে গ্রাফটা কি হয়, গ্রাফ হচ্ছে সমপরাবৃত্ত প্রকৃতির, একটা বাড়লে অন্যটা কমছে। পিভি গ্রাফ, এটা পি ইন্টু ভি গ্রাফ। আর যদি মানে পি এ ভার্সেস ভি গ্রাফ, আর যদি এরকম জিজ্ঞেস করতো যে চাপ এবং ধরো এক্স অক্ষ বরাবর চাপ দিলাম আর পিভি দিলাম এদিকে, তাহলে দেখো যে কোনো চাপে তাদের চাপ এবং আয়তনের গুণফল সর্বদা ধ্রুবক থাকছে, তাহলে এটা চাপ অক্ষের সমান্তরাল সরলরেখা। এই হলো গ্রাফ। ক্লিয়ার? তাহলে এই যে সম্পর্ক, এটা আমরা চাপের সঙ্গে আয়তনের পেলাম বয়েলের সূত্র হিসাবে, এই পুরো কেসটা পেলাম বয়েলের সূত্র হিসাবে। আর চার্লসের সূত্র কি বলছিল, যখন আমরা চাপটাকে স্থির করে দেব, চাপ স্থির, তখন আয়তন তার পরম উষ্ণতার সমানুপাতিক, অর্থাৎ ভি বাই টি এর অনুপাত সর্বদা ধ্রুবক, V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2, অর্থাৎ আয়তনের সঙ্গে উষ্ণতার সম্পর্ক এটা, হ্যাঁ কিনা? বা V1 বাই V2 ইকুয়াল টু T1 বাই T2, এভাবে লিখতে পারো। তাহলে এটা কার সূত্র? এটা হচ্ছে চার্লসের সূত্র, তাই না? আর চার্লসের সূত্রের গ্রাফ কি, যদি তোমাকে আয়তনের সঙ্গে ডিগ্রি সেন্টিগ্রেড এককে গ্রাফ বলে, তাহলে এখান থেকে শুরু হবে, তাহলে এটা সরলরেখা হবে, এখানে আয়তন শূন্য, এটা কি 0 কেলভিন উষ্ণতা না, -273 ডিগ্রি সেন্টিগ্রেড। আর যদি আয়তনের সঙ্গে পরম উষ্ণতা অর্থাৎ কেলভিন এককের বলে, তাহলে এখান থেকে মূল বিন্দুগামী সরলরেখা হবে, এখান থেকে শুরু হবে, এটা 0 কেলভিন। এ হলো গ্রাফ চার্লসের সূত্রের, হ্যাঁ কি না? কিন্তু এখানে আমরা কি পাচ্ছি, আয়তনের সঙ্গে উষ্ণতা। কিন্তু এখানে তোমাকে কোশ্চেন বলছে চাপ, আয়তন এবং উষ্ণতা তিনটের মধ্যে সম্পর্ক কি, তাহলে এই তিনটের মধ্যে সম্পর্ক আমরা পাই বয়েল এবং চার্লসের সমন্বয় সূত্র থেকে। কি বয়েল বলছে আয়তনটা চাপের ব্যস্তানুপাতিক, আর চার্লস বলছে আয়তন উষ্ণতার সমানুপাতি। তাহলে দুটোকে যদি আমি অ্যাডজাস্ট করে দিই, তাহলে আয়তন উষ্ণতার সমানুপাতি, চাপের ব্যস্তানুপাতি, অর্থাৎ পিভি সমানুপাতি টি, তাহলে পিভি ইকুয়াল টু কেটি, তাই না? তার মানে সর্বদা চাপ, আয়তনের গুণফল বাই উষ্ণতা এদের যে অনুপাত ধ্রুবক থাকে, অর্থাৎ P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। তাহলে এই যে ইকুয়েশনটা, এটা হলো চার্লস এবং বয়েলের সমন্বয় সূত্রের গাণিতিক রূপ। আর এক্ষেত্রে ধ্রুবকটা কে থাকে, চার্লস এবং বয়েলের সূত্রের একমাত্র ধ্রুবক কি, গ্যাসের ভর, বাকি তো সব চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এখানে বয়েলের সূত্রের ধ্রুবক কি কি, উষ্ণতা আর গ্যাসের ভর। চার্লসের সূত্রের ধ্রুবক গ্যাসের চাপ এবং গ্যাসের ভর। বুঝতে পারলে? তাহলে এখানে আমাদের কোশ্চেনটা কি হয়ে গেল, যে উপরের যে সমীকরণগুলো দেওয়া আছে, প্রথম অপশনটা হচ্ছে ঠিক, P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2, এটা হবে সমতুল্য সূত্র, চার্লস এবং বয়েলের সূত্রের সমন্বয় রূপ। ক্লিয়ার? বোঝা গেল? বুঝতে পেরেছো তো? হ্যাঁ। তো এই যে সূত্রগুলো, যেমন ধরো কি বললাম, উষ্ণতা স্থির রেখে দিলাম, আমি যদি চাপ বাড়াই তাহলে আয়তন কি হবে, গ্যাসের আয়তন কমবে, চাপ যত গুণ বাড়াবে আয়তন তত গুণ কমবে, আর চাপ কমালে আয়তন আবার বাড়বে, যত গুণ চাপ কমবে তত গুণ আয়তন বাড়বে। চাপের সঙ্গে গ্যাসের ঘনত্বের কি সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক, P ইকুয়াল টু রো আর টি। ঠিক আছে? তাহলে গ্যাসের যদি চাপ বাড়ানো হয়, আয়তন তো কমে যাচ্ছে, অর্থাৎ ঘনত্ব বেড়ে যাচ্ছে। মানে চাপ যদি বাড়াই আমি, তাই তো, আর গ্যাসের চাপ যদি কমিয়ে দিই, কমিয়ে দেওয়া মানে আয়তন বেড়ে যাওয়া, গ্যাসগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকবে, ফাঁকা ফাঁকা থাকবে, ফলে ঘনত্ব কি হয়ে যাবে, ঘনত্ব কমে যাবে। ক্লিয়ার? এগুলো কিছু কোশ্চেন আছে। এবার চার্লসের সূত্র থেকে যদি বলা হয় যে চাপটাকে আমি স্থির রেখে দিলাম, এখন যদি গ্যাসের উষ্ণতাকে আমি বাড়িয়ে দিই, তাহলে আয়তন কি হবে, বাড়বে। আয়তন বেড়ে যাবে। আর গ্যাসের উষ্ণতা কমিয়ে দিলে আয়তন কমে যাবে। চাপের কি পরিবর্তন হবে, চার্লসের সূত্র হিসাবে কোনো পরিবর্তন হবে চাপের না। কোনো পরিবর্তন হবে না, চাপ একই থাকবে। ক্লিয়ার? এবার এই হিসাবে তোমাকে বিভিন্ন মান দিয়ে দিতে পারে, হ্যাঁ, সেটা দিয়ে অঙ্ক হয়ে যেতে পারে, বয়েল এবং চার্লসের সূত্রের অঙ্ক।
এগুলো ক্লাসে করানো হয়েছে। তাহলে এটা মিটিয়ে দিই। বুঝতে পেরেছো তো? কোনো ডাউট আছে এই বিষয়ে? বলো। আচ্ছা, একটা কোয়েশ্চেন, আদর্শ গ্যাসের যে স্বীকার্যগুলো ছিল সেখানে গ্যাসের ভর কিরকম ছিল? গ্যাসের ভর স্যার নগণ্য, স্যার বিন্দু ভরের সমান। গ্যাস, হ্যাঁ, বিন্দু ভরের সমান বা নগণ্য। আচ্ছা, বা নগণ্য। একদম ঠিক। আদর্শ গ্যাসের অণুগুলোর মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কত হয়? স্যার শূন্য। অণুগুলোর মধ্যে কত আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না, কারণ তারা অনেক ফাঁকা ফাঁকা ভাবে অবস্থান করে। ঠিক আছে। আচ্ছা, অণুগুলির মোট আয়তন পাত্রের আয়তনের তুলনায় কি হয়? নগণ্য। নগণ্য। নগণ্য হয়। আচ্ছা, গ্যাসের অণুগুলোর মধ্যে যে ধাক্কা হয় সেটা কিরকম ধাক্কা? সংঘর্ষ পূর্ণ স্থিতিস্থাপক। তাহলে দুটো অণুর মধ্যে যে ধাক্কা বা সংঘর্ষ হয় না, পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ, সেক্ষেত্রে সংঘর্ষ গুণাঙ্কের মান কত হবে? সংঘর্ষ গুণাঙ্ক বলো। এক বলেছিলাম না, পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ হলে সংঘর্ষ গুণাঙ্ক 1 হয়, পূর্ণ অস্থিতিস্থাপক সংঘর্ষ হলে সংঘর্ষ গুণাঙ্কের মান 0 হবে, আর যখন আংশিক হয় তখন সংঘর্ষ গুণাঙ্কের মান 1 এর থেকে কম হবে আর 0 থেকে বেশি হবে। ঠিক আছে। এবার এটাকে গ্যাসের অণুগুলোর যে সংঘর্ষ পূর্ণ স্থিতিস্থাপক কেন বলছি, এর কারণ কি? এটাকে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ কেন বলা হয় বলো? এক্ষেত্রে কোন সংরক্ষণ সূত্র কাজ করে? সংঘর্ষের পরে কি ধ্রুবক থাকে? রৈখিক ভরবেগ। হ্যাঁ, রৈখিক ভরবেগ, একদম কারেক্ট। যেহেতু তাদের রৈখিক ভরবেগ এবং গতিশক্তি উভয়ে কি থাকে? ধ্রুবক থাকে। ঠিক আছে, তাই এটা হচ্ছে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। তো মেন হচ্ছে ভরবেগটা স্থির থাকে। ঠিক আছে, ক্লিয়ার সবার? আচ্ছা, এবার গ্যাসের উষ্ণতা বাড়লে গতিশক্তির কি পরিবর্তন হবে? তাড়াতাড়ি করে উত্তর বলো। গ্যাসের উষ্ণতা তাহলে গতিশক্তি বেড়ে যাবে, মানে বেগ বেড়ে যাবে, অণুগুলো বেশি জোরে ছোটাছুটি করবে। তাহলে ওই গ্যাসের অণুগুলো পাত্রে দেওয়ালে আরো জোরে জোরে ধাক্কা মারবে। বেগ বেড়ে গেল মানে কি? পাত্রের মধ্যে আরো জোরে জোরে ধাক্কা মারবে, ফলে গ্যাসের চাপ কি হবে? বাড়বে, তাই না? তাহলে উষ্ণতা বাড়ালে গ্যাসের চাপ বাড়ে। সেটা কোন সূত্র নির্দেশ করে যে উষ্ণতা বাড়ালে গ্যাসের চাপ বাড়ে? কার সূত্র নির্দেশ করে সেটা? রেনল্ডস সূত্র। রেনর সূত্র বা গেলুসাকের সূত্র, যেখানে আয়তনটাকে ধ্রুবক রাখা হয়। আর এটা তো বদ্ধ পাত্রের ক্ষেত্রে করা হয়, বদ্ধ পাত্রে আয়তন ধ্রুবক থাকে। বুঝতে পারলে? ক্লিয়ার সবার? স্যার আংশিক সংঘর্ষ হ্যাঁ, গুণাঙ্কটা কত বললেন স্যার মানটা? আংশিক হলে মানে কি? সম্পূর্ণ রৈখিক ভরবেগ কি ফিরে পাবে? পাবে না তো, নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তখন সংঘর্ষ গুণাঙ্কের মান 0 থেকে বেশি হবে আর 1 এর থেকে কম হবে। বুঝলে? তাহলে এগুলো মিটিয়ে দিলাম। তাহলে এই হলো আমাদের অ্যান্সার এটা। আচ্ছা, আরো কিছু কোশ্চেন ছিল যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আহ গতিশক্তি এবং পরম উষ্ণতার মধ্যে সম্পর্ক কি বলো? আদর্শ গ্যাসের অণুগুলির গতিশক্তি মানে কাইনেটিক এনার্জি তার কি সমানুপাতিক? কিভাবে সমানুপাতিক পরম উষ্ণতার? এভাবে, হ্যাঁ, নাকি বর্গমূলের সমানুপাতিক? বর্গমূলের সমানুপাতিক। বর্গমূলের সমানুপাতিক স্যার। হাট, ভুলভাল বলছো। গতিশক্তি যদি বলে, গতিশক্তি হচ্ছে পরম উষ্ণতার সমানুপাতিক। আর যদি গতিবেগ বলে, গতিবেগ মানে ভি বা সি, সেটা বর্গমূলের সমানুপাতিক। কারণ গতিশক্তি মানে তো হাফ এম ভি স্কোয়ার, গতিশক্তি মানে তো হাফ এম ভি স্কোয়ার, সেটা তো উষ্ণতার সমানুপাতিক। তার মানে ভি স্কোয়ার উষ্ণতার সমানুপাতিক, তাহলে ভি হবে কি? রুট ওভার অফ টি এর সঙ্গে সমানুপাতিক। বুঝতে পারলে? এইভাবে আসে। ক্লিয়ার? তাহলে
গতিশক্তির সঙ্গে পরম উষ্ণতা সমানুপাতিক হয়। গতিবেগ, গ্যাসের অণুগুলির গতিবেগ পরম উষ্ণতার বর্গমূলের সমানুপাতিক হয়। এবার একটা ফর্মুলা, যে গ্যাসের অণুগুলির আরএমএস ভেলোসিটি কত, আরএমএস ভেলোসিটি কত, এটা হয় √3 RT/m। ঠিক আছে, গ্যাসের অণুগুলির আরএমএস বেগ হয় √3 RT/m। আরটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, টি হচ্ছে পরম উষ্ণতা, এম হচ্ছে গ্যাসের আণবিক ভর, সি হলো বেগটা। আর গতিশক্তির ফর্মুলা যদি জিজ্ঞেস করা হয়, গ্যাসের অণুগুলির গতিশক্তির ফর্মুলা কি হয়, 3 RT/2। ঠিক আছে, আচ্ছা গতিশক্তি দেখি তো একবার। ভি হচ্ছে √3 RT/m, তাহলে গতিশক্তি এম হাফ ইন্টু এম, এম বলতে এটা, আর 3 RT/m, এম এম কেটে গেল। ঠিক আছে, ঠিক আছে, এটা রুটটা শুধু হবে না, গতিশক্তি হয়ে যাবে এটা 3 RT/2। এগুলো পয়েন্ট করো, পয়েন্ট করো। গ্যাসের অণুগুলোর গতিশক্তির ফর্মুলা এটা। ওই জন্য দেখো, সার্বজনীন গ্যাস ধ্রুবক তো ধ্রুবক, এই পার্টটা পুরো ধ্রুবক না, ওই জন্য তো গতিশক্তি তার পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। আর এক্ষেত্রে দেখো, এই পার্টটা তো ধ্রুবক, এই 3R/mটা ধ্রুবক, তো সার্বজনীন গ্যাস ধ্রুবক, প্রত্যেক গ্যাসের ক্ষেত্রে ধ্রুবক, আণবিক ভর একটা গ্যাসের ক্ষেত্রে ধ্রুবক, তাই তো সি আরএমএস √T এর সঙ্গে সমানুপাতিক। আর একটা হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি, গ্যাসের মোস্ট প্রবাবল ভেলোসিটি বা কি বলে এটাকে, বাংলাটা জানি না আমি। হ্যাঁ, তার ফর্মুলাটা কি, √2 RT/m। আদর্শ গ্যাসের মোস্ট প্রবাবল ভেলোসিটি মানে যে কোনো অবস্থানে একটা বেগ, সেটা 2 RT/m এর সঙ্গে হয়, সমান হয়। একটা কোশ্চেন দিয়েছিলাম তোমাদের এখান থেকে, যে আদর্শ গ্যাসের অণুগুলির আরএমএস বেগ এবং মোস্ট প্রবাবল ভেলোসিটির অনুপাত কত, তাহলে দুটো অনুপাত করে নাও, 3 RT/m ইস টু √2 RT/m। তাহলে দেখো অ্যান্সার কি দাঁড়াচ্ছে, √3 = √2। এটাই তো অ্যান্সার ছিল, অপশন সি, আগের দিনের কোশ্চেনে। এখান থেকে কোশ্চেনটা দিয়েছিলাম। ক্লিয়ার? আসলে এইভাবে আলোচনা করে পড়াতে না প্রচুর সময় লাগে। দেখো একটা মক টেস্টটা এখনো শেষ হলো না, মাত্র কটা কোশ্চেন, 9টা কোশ্চেনে এত কিছু জিনিস বলা হয়ে গেল, এতে প্রচুর সময় লাগে। হয়েছে লেখা সবার? এই পয়েন্টগুলো যে এক্সট্রা এক্সট্রা করে লেখাচ্ছি, এগুলো মনে রাখতে হবে তোমাদের। নেক্সট 35, এটা হলো 35 কোশ্চেন। বহু দূরাগত একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি একটি গোলীয় দর্পণে প্রধান অক্ষ বরাবর আপতিত হলে প্রতিফলনের পর একটি বিন্দুতে মিলিত হয়, সেই বিন্দুকে কি বলা হয়? যখন গোলীয় দর্পণ মানে অবতল দর্পণ ধরে নাও, এটা হচ্ছে অবতল দর্পণ, এটা হলো তার প্রধান অক্ষ। বহু দূর থেকে যখন আলোকরশ্মি আসে, সেটাকে আমরা সবসময় প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি ধরি। ঠিক আছে, বহু দূরাগত আলোকরশ্মি মানে প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি। তো প্রধান অক্ষের সমান্তরাল আলোকরশ্মি যখন দর্পণে এসে পড়ে, কোন বিন্দু দিয়ে যায় বলো? প্রতিফলনের পর কোন বিন্দু দিয়ে যায়? আর একটা বিন্দু দিয়ে যাবে, তো এটা হলো মুখ্য ফোকাস এফ, তাহলে এরা এফ বিন্দু দিয়ে বা মুখ্য ফোকাস বিন্দু দিয়ে যাবে। তাহলে প্রতিফলনের পর এরা মুখ্য ফোকাস বিন্দু দিয়ে যাবে। ঠিক আছে, সেই বিন্দুকে বলা হয় মুখ্য ফোকাস। ক্লিয়ার? তাহলে অবতল দর্পণের মুখ্য ফোকাস যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে তার বক্রতা ব্যাসার্ধ কত? 20 সেন্টিমিটার, কারণ আর বক্রতা ব্যাসার্ধ আর ফোকাস দূরত্বের দ্বিগুণ হয়। ঠিক আছে, আচ্ছা অবতল দর্পণের ফোকাস দূরত্ব কি হয়, প্লাস না মাইনাস? নেগেটিভ। নেগেটিভ, বাঁ দিকে ফোকাস বিন্দু অবস্থিত না, বাঁ দিকে তো নেগেটিভ। দেখো এটা ফোকাস বাঁ দিকে, মেরুর বাঁ দিকে আছে, নেগেটিভ। আর উত্তল দর্পণ বললে পজিটিভ।
উত্তল লেন্স বললে পজিটিভ, উত্তল অবতল লেন্স বললে আবার নেগেটিভ। ঠিক আছে? আচ্ছা, এই অবতল দর্পণ কি কি ধরনের প্রতিবিম্ব বানায় বলো? এই যে কোশ্চেন করলাম, তাড়াতাড়ি করে বলো। সৎ অবশিষ্ট বিবর্তিত, সৎ অবশিষ্ট বস্তুর আকার সমান আর অসৎ সমশীর্ষ বিবর্তিত। মানে 1 নম্বর হচ্ছে যখন বস্তু অনেক দূরে থাকে, অসীম দূরত্বে থাকে, তখন কিরকম টাইপের প্রতিবিম্ব হয়? সৎ হয়, অবশীর্ষ হয় এবং খর্বাকায় হয়। তখন বস্তু অসীমে যখন থাকে প্রতিবিম্ব গঠিত হয় ফোকাস তলে। ঠিক আছে, একটা পয়েন্ট হলো। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বস্তু যখন অসীম এবং বক্রতা ব্যাসার্ধের মাঝে চলে আসে, মানে একটু ডান দিকে চলে এলো, তখন প্রতিবিম্ব কি হয়? সৎ অবশীর্ষ খর্বাকায় হয় ঠিকই, কিন্তু সেটা গঠিত হয় ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝে, তাই না? এরকম তো ছবি ছিল, ইমাজিন করতে পারছো? আর এখানে হলে প্রতিবিম্ব এরকম হয়, সৎ অবশীর্ষ খর্বাকায় এবং ফোকাস এবং বক্রতা কেন্দ্রের মাঝে। এবার বস্তু যখন বক্রতা কেন্দ্রে চলে আসে অবস্থান, তখন প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রেই গঠিত হয়। সৎ অবশীর্ষ এবং বস্তুর আকারের সমান প্রতিবিম্ব হবে। বস্তু দূরত্ব যত হবে প্রতিবিম্ব দূরত্ব ততই হবে, বস্তুর সাইজ যত হবে প্রতিবিম্বের সাইজ তত হবে। রৈখিক বিবর্ধন সেক্ষেত্রে 1 হয়, তাই না? এবার বস্তু যখন বক্রতা কেন্দ্র এবং ফোকাস দূরত্বের মাঝে থাকে, বস্তু যখন বক্রতা কেন্দ্র এবং ফোকাস দূরত্বের মাঝে থাকে, প্রতিবিম্ব আবার এখানে হয়ে যায়, বড় হয়ে যায়, সৎ অবশিষ্ট এবং বিবর্ধিত পাই আমরা, অর্থাৎ রৈখিক বিবর্ধন 1-এর থেকে বেশি। এর বস্তু যখন ফোকাসে পাই তখন কোথায় গঠিত হয়? অসীমে গঠিত হয়, অসীমে, তাই তো? আর অবতল দর্পণের সামনে বস্তু যখন মুখ্য ফোকাস এবং মেরুর মাঝখানে থাকে, তখন প্রতিবিম্ব আমরা কোথায় পাই? দর্পণের পেছনের দিকে, তখন হয়ে যায় অসৎ, সমশীর্ষ এবং বিবর্ধিত, তাই না? এত ধরনের প্রতিবিম্ব আমরা পাই। ক্লিয়ার সবার? মনে পড়ছে ছবিগুলো? স্যার বলছি, বস্তুর অবস্থান অবতল দর্পণে যদি ফোকাস দূরত্বের বেশি হয়, তাহলে তো প্রতিবিম্ব তো সব সৎ হচ্ছে, অসৎ তো হচ্ছে না একটাও। তাহলে এখানে একটা জায়গায় লেখা আছে একদম যে অসৎ হয়। না, না, দেখো, যতক্ষণ পর্যন্ত বস্তুর অবস্থান ফোকাস বিন্দুর জাস্ট এইদিকে থাকবে, ফোকাস থেকে শুরু করে মানে ফোকাস বিন্দু পর্যন্ত, ফোকাস বিন্দু থেকে বাঁ দিকে যখন বস্তু থাকবে প্রতিবিম্ব সর্বদা সৎ হবে, সৎ এবং অবশিষ্ট হবে। যেই ফোকাস দূরত্ব টপকে ডান দিকে চলে এলো ফোকাস এবং মেরুর মাঝখানটায়, তখনই বস্তু অসৎ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এখানে লেখা আছে ফোকাস দূরত্বের বেশি হলে ওটা তো সদেই হবে তো সবসময়। কোথায় লেখা আছে? যে তপতির বইয়ে যে পুরো ডিসকাস করা থাকে বইয়ের আগেই ওখানে লেখা আছে। ভুল লেখা আছে, ঠিক করে নেবে। যখন বস্তু দূরত্ব ফোকাস দূরত্বের বেশি হয়, বেশি মানে এইদিকে, ঠিক আছে, তখন বস্তু সর্বদা কি হবে? সৎ হবে এবং অবশীর্ষ হবে। এটা হচ্ছে তোমার অবতল দর্পণ এবং উত্তল লেন্সের ক্ষেত্রে। ঠিক আছে, দুটো সেম হয়। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হুম, তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম এখানে। পরের কোশ্চেন, মনে করো একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব f, তাহলে লেন্সটির একদিকে অক্ষের উপরে 2f দূরত্বে যদি বস্তুকে রাখা হয়, তাহলে বলো কি হবে? এখনই তো বললাম অবতল দর্পণ যা, তোমার উত্তল লেন্স তাই। যা, হ্যালো, শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে? আচ্ছা, আচ্ছা। হুম। তোমরা কিছু বলো তো দেখি, হেডফোনটা কি প্রবলেম করছে, শুনতে পাচ্ছি না। কেউ কিছু বলো। বলছো কেউ? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে উত্তল লেন্স, তাহলে এই হলো এফ, এটা হলো 2f, তাহলে বস্তুকে বলছে 2f এ রাখা হয়েছে, তাহলে এইদিকেও এফ হবে, এইদিকেও 2f হবে লেন্সের ক্ষেত্রে। তাহলে যখন বস্তুকে 2f দূরত্বে রাখা হয় প্রতিবিম্ব 2f দূরত্বেই গঠিত হয়, সৎ, অবশিষ্ট এবং বস্তুর আকারে সমান। বস্তু যেদিকে থাকে তার উল্টো দিকে আমরা কি পাই? প্রতিবিম্বটা পাই। বোঝা গেল?
তাহলে দেখো এখানে কি হবে অ্যান্সার, লেন্সের অপর দিকে হচ্ছে প্রতিবিম্বটা, লেন্সের অপর দিকে 2 অবশিষ্ট এর প্রতিবিম্ব দূরত্বে, সৃষ্টি হবে। আর এখানে কি হচ্ছে সদ অবশীর্ষ। তাহলে কোনটা ঠিক হলো? অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পারলে? তো বিভিন্ন অবস্থানে ছবিগুলো সব আঁকা আছে, এইভাবে ছবি এঁকে দেখে নেবে যে কোনটা ঠিক হচ্ছে। যদি কারো ছবি আঁকতে প্রবলেম হয় অবস্থান হিসেবে সেগুলো মুখস্থ করে রাখতেও পারো। আচ্ছা, পরের কোশ্চেন দেখো, এখানে কি বলছে, একটি লাল রঙের এক বর্ণীয় রশ্মি, হ্যাঁ, একটি প্রিজমের মধ্য দিয়ে গেলে অপর দিকে কি হবে? তাহলে এই হচ্ছে লাল রং, প্রিজম। লাল রঙেরই যখন ক্ষতি পাওয়া যাবে। প্রিজমে এক বর্ণীয় রশ্মি যখন যাবে তখন এটা প্রতিসরণের পর তার বর্ণ যেটা হবে সেটাই প্রতিসরিত হবে, ঠিক আছে। কিন্তু যখন এতে যৌগিক রশ্মি বা সাদা আলো যাবে প্রিজমের মধ্য দিয়ে, তো সাদা আলোতে কটা রং মিশে থাকে? 7টা, তাহলে 7টা রঙে ভাগ হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, আর যদি যৌগিক রশ্মি থাকে ধরো লাল সবুজের মিক্সচার, তাহলে এই দিক দিয়ে লাল এবং সবুজ হবে, লালটা থাকবে উপরে সবুজ নিচে, কারণ সব থেকে চ্যুতি কম কার হয়? লালের চ্যুতি কম হয় আর সব চ্যুতি বেশি হয়, তাই না? ওই জন্য লাল সবার উপরে থাকবে ভিপজিওর হিসাবে। তো এই যে আলোর বিচ্ছুরণ হচ্ছে, আলোর বিচ্ছুরণের মূল কারণ কি? আলোর প্রতিসরণ। আলোর প্রতিসরণ ঘটনার জন্য আলোর বিচ্ছুরণ হয়, ঠিক আছে। তো আলোর প্রতিসরণের কারণ কি? প্রতিসরণ কেন হয়? বিভিন্ন মাধ্যমে আলোর বেগ, তো বিভিন্ন আলোর বেগ আলাদা আলাদা হওয়ার জন্য, তাই না? আলোর বেগটা আলাদা আলাদা হয় বলেই তো কোনো আলো বেশি এগিয়ে যায়, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি, যার বেগ বেশি, সেই আলোটা বেশি এগিয়ে যায়, আর যার তরঙ্গ দৈর্ঘ্য কম, বেগ কম, সেই আলোটা পিছিয়ে থাকে। কারণ বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য কম, বেগ কম, তাই পিছিয়ে থাকছে, তাই তার চ্যুতি বেশি হচ্ছে, ঠিক আছে। আর লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, বেগ বেশি বলে তার চ্যুতি কম হচ্ছে, ক্লিয়ার? এবার এখানে শক্তি নিয়ে বলেছিলাম, যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয় তার শক্তি কম হয়, মানে কম্পাঙ্কর সঙ্গে শক্তির সমানুপাতিক, তাই না? কম্পাঙ্কের সঙ্গে আর তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক শক্তিটা। তো লাল আলোর কি হয়? তরঙ্গ দৈর্ঘ্য বেশি তাই শক্তি কম, আর বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য কম বলে শক্তি বেশি। এটা একটা পরীক্ষায় কোশ্চেন ছিল, বোঝা গেল তো? তাহলে এখানে কোশ্চেন বলছে যদি এক বর্ণী আলোক রশ্মি যায়, লাল রঙের যদি যায় তাহলে লাল রঙই পাস হবে, তাহলে শুধুমাত্র লাল বর্ণেরই আলোকপটি পাওয়া যাবে। এটা হয়ে গেল অ্যান্সার। আচ্ছা, ধরো কোনো একটা জায়গায় 7টি বর্ণের টুকরো কিছু বস্তু পড়ে আছে, রং বেরঙের বস্তু পড়ে আছে, তাহলে উপর থেকে দেখলে বা কোনো একটা আয়নাতে তুমি যদি দেখো, ঠিক আছে, তাহলে সেই বস্তুটাকে দেখতে কি মনে হবে? সেই টুকরোগুলোকে দূর থেকে দেখে কি বর্ণের মনে হবে? সাদা মনে হবে। বর্ণহীন। হ্যাঁ, কারণ সব সাদা মনে আলোগুলো হয়। মিক্সচার হয়ে সাদা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, নিম্নোক্ত মৌলগুলির মধ্যে কোনটি সহজে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? তাহলে রাসায়নিক বিক্রিয়ায় কারা অংশগ্রহণ করে না নিষ্ক্রিয় বলো তো? অংশ, নিষ্ক্রিয় মৌলগুলি। নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাসগুলোই অংশগ্রহণ করে না, বা এগুলোকে বিরল গ্যাসও বলা হয়, বা এগুলোকে অভিজাত মৌলও বলা হয়, ঠিক আছে। নামগুলো মনে রাখো: নিষ্ক্রিয় গ্যাস, বিরল গ্যাস, নোবেল গ্যাস, অভিজাত মৌল। আচ্ছা, বিরল মৃত্তিকা মৌল কোনগুলো? কোন সিরিজকে বলা হয় বিরল মৃত্তিকা মৌল? থেকে ওই ল্যান্থানাইট, হ্যাঁ, ল্যান্থানাইট সিরিজের মৌলগুলিকে বলা হয় বিরল মৃত্তিকা মৌল। অ্যাক্টিনাইট থেকে ওই ল্যান্থানাইট মানে কাঁচা মৌল। 14টা মৌল আছে না ল্যান্থানাইটে, ওগুলোকে বলা হয়, ঠিক। আচ্ছা, হয়ে গেল। তাহলে এখানে আর্গন হয়ে যাবে অ্যান্সার। আচ্ছা, ইলেকট্রিক বাল্ব যেগুলো আছে, মানে তোমার কি জানো, সেই ভাস্কর ল্যাম্প যেগুলো আর কি, সেখানে ইলেকট্রিক বাল্বের ভিতরে কোন গ্যাস ব্যবহার করা হয়? আর্গন ব্যবহার করা হতো। কোন গ্যাস ব্যবহার আর্গন করা যদি হয়? না থাকে তাহলে এখন নাইট্রোজেন। তাহলে এখন নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হচ্ছে, তাই তো? হ্যাঁ, একদম কারেক্ট। আর যেগুলো সিএফএল বাল্ব ছিল সেগুলোতে কি ব্যবহার করা হয়? স্যার পারদ বাষ্প। পারদ বাষ্প, ঠিক। আর এলইডি ল্যাম্প যেগুলো আছে ওগুলোতে কি ব্যবহার করা হচ্ছে এখন? ফিলামেন্ট। কি বলো? ফিলামেন্ট থাকে। ফিলামেন্ট থাকে তো সবটাই থাকে। স্যার, টাংস্টেন ধাতুর ফিলামেন্ট থাকে। ফিলামেন্ট নয়, আমি ফিলামেন্টের কথা বলছি না, কোন গ্যাস ব্যবহার করা হচ্ছে ভেতরে?
ওর মধ্যে কোনো গ্যাস থাকে না। তাহলে এলইডি বাল্বে কোনো রকম গ্যাস থাকে না। গ্যাস আচ্ছা, থাকে কোন না বাল্বের আয়ু সব থেকে বেশি? স্যার এলইডি বাল্বের লাইট আয়ু এমিটিং সব থেকে বেশি। ঠিক। আচ্ছা, হ্যাঁ, এলইডির পুরো নাম হচ্ছে লাইট এমিটিং ডায়োড, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর লেজারের পুরো নাম কে বলবে? কে বলতে পারবে লেজারের পুরো নাম? চলো বলো। লেজারে কোন রশ্মি থাকে? এক্স রশ্মি, গামা রশ্মি, বিটা রশ্মি, আলফা রশ্মি, কোনটা থাকে লেজার বিমে? লেজার তো ইলেকট্রন কণার স্রোত না, আর ইলেকট্রন কণার স্রোতটাই তো এক্স রশ্মি। ক্যাথোড রশ্মি ইলেকট্রন কণার স্রোত, এক্স রশ্মি ইলেকট্রন কণার স্রোত, আর লেজারে এক্স রশ্মি থাকে, তো ওটা কি হয়ে যাবে? ইলেকট্রন কণার স্রোতই হবে। ঠিক আছে, লেজারের পুরো নাম কি? লাইট অ্যাম্প্লিফিকেশন বাই স্টিমুলেটিং এমিশন অফ রেডিয়েশন। ঠিক আছে। আচ্ছা, ইলেকট্রিক বাল্বের যে ফিলামেন্ট কিসের তৈরি? স্যার টাংস্টেন ধাতু টাংস্টেন ধাতু। টাংস্টেন ধাতুর সংকেত বলো। টাংস্টেন ধাতুর W? সংকেত স্যার ডাব্লিউ ডব্লিউ দিয়ে লেখা হয়। ঠিক আছে, এটা হচ্ছে W টাংস্টেন দিয়ে ধাতু। আচ্ছা, এটা কি একটা মৌল নাকি ধাতু সংকর? স্যার ধাতু সংকর হ্যাঁ, ধাতু সংকর ধাতু সংকর বলছো? ধাতু সংকর বলছো? অক্সিজেন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম এগুলো যেরকম একটা মৌল সিঙ্গেল, এই টাংস্টেনটাও কিন্তু একটা মৌল সিঙ্গেল, এটা একটা ধাতু। ঠিক আছে, কিন্তু বর্তমানে টাংস্টেনের পরিবর্তে টাংস্টেনের সংকর ধাতু ব্যবহার করা হচ্ছে, তার নাম হচ্ছে উলফ্রেমাইট। উলফ্রেমাইট কার কার সংকর ধাতু সেটা বলো। লোহা, নিকেল এবং গ্যালিয়াম আর ফসফরাস। লোহা, নিকেল আর ক্রোমিয়াম। তাহলে কি হচ্ছে? লোহা, নিকেল, ক্রোমিয়াম। নিকেল আর ক্রোমিয়াম, এটা উলফ্রেমাইট। স্যার গ্যালিয়াম আর ঠিক ফসফরাস। বললো? না, গ্যালিয়াম ফসফরাস নয়। এটা কি ঠিক বললে তো? লোহা, নিকেল, ক্রোমিয়াম এ তো হচ্ছে নাইক্রোম। নিউক্রোম থাকে। তাহলে কি হবে উলফ্রেমাইটের? বলো, কার কার সংকর ধাতু উলফ্রেমাইট? টিন এবং সীসা। তিন সীসা কোনটা? সে তো ফিউজ তার। লোহা, ম্যাঙ্গানিজ আর ছিল টাংস্টেন। লোহা, ম্যাঙ্গানিজ এবং টাংস্টেন এই তিনটে সংকর ধাতুকে বলা হয় উলফ্রেমাইট। আর এটা যে তুমি বললে এটা হচ্ছে নাইক্রোম। নাইক্রোম কোথায় ব্যবহার করা হয়? বৈদ্যুতিক হিটারে, ইলেকট্রিক ইস্ত্রিতে। ঠিক আছে, মনে থাকবে। তাহলে এটা হলো উলফ্রেমাইট। ক্লিয়ার? আচ্ছা, গান মেটালের কি হবে? কার কার সংকর ধাতু গান মেটাল? এর প্রধান হচ্ছে কপার। কপারের সঙ্গে কি কি থাকে, তাই তো? বলো, গান মেটালের কি হবে? কপার, টিন এবং জিঙ্ক। ঠিক, একদম কারেক্ট। এই তিনটে বলবে, কপার, টিন, জিঙ্ক। ডুরালুমিন বিমানের কাঠামো তৈরি করতে ব্যবহার করা হয়। এর প্রধান, এটি কার সংকর ধাতু? অ্যালুমিনিয়ামের। অ্যালুমিনিয়াম। ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ আর কি থাকে?
কাপার থাকে। হ্যাঁ, কপার কপার থাকে। কপার, একদম কারেক্ট। মানে এটা মূল হচ্ছে অ্যালুমিনিয়াম এবং কপার। অ্যালুমিনিয়াম এবং কপার হচ্ছে প্রধান, তার সঙ্গে ম্যাগনেসিয়াম থাকে আর খুব সামান্য পরিমাণে ম্যাঙ্গানিজ থাকে। এটা হচ্ছে ডুরাল এলিমেন্ট। কপার এবং টিনের সংকর ধাতুকে কি বলা হয়? কপার টিন হলে সেটাকে কি বলা হয় বলো? কপার এবং টিন, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, টাইম নেই আর। কাঁসা, কাঁসা বা ব্রোঞ্জ, তাই তো, কাঁসা বা ব্রোঞ্জ। আর কপার এবং জিঙ্ক যদি বলে, এটা হচ্ছে পিতল। ব্রোঞ্জ আলাদা, কাঁসা এবং ব্রোঞ্জ দুটোই, কিন্তু মানে কপার এবং টিন যদি হয়। তো ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। আচ্ছা, পরের কোশ্চেন। সাধারণ তাপমাত্রায় লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে ফেরাস সালফাইডের বিক্রিয়ায় যে দুর্গন্ধযুক্ত গ্যাস উৎপন্ন হয় তাকে কি বলা হয়? হাইড্রোজেন লঘু সালফাইড। সালফিউরিক অ্যাসিড, লঘু সালফিউরিক হাইড্রোজেন অ্যাসিডের সঙ্গে ফেরাস সালফাইডের বিক্রিয়া, ফেরাস সালফাইড এর বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? H2S এবং ফেরাস সালফেট, তাই তো, FeSO4, FeSO4, হাইড্রোজেন সালফাইড এবং FeSO4। তাহলে দুর্গন্ধযুক্ত গ্যাস, পচা ডিমের দুর্গন্ধযুক্ত গ্যাস হচ্ছে হাইড্রোজেন সালফাইড অ্যান্সার। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং, নিম্নোক্ত যৌগগুলির মধ্যে কোনটি আয়নীয় যৌগ? তাহলে আয়নীয় যৌগ চেনার উপায় কি? ধাতু গ্যাস অধাতু। ধাতু এবং অধাতু উভয় থাকবে, তাহলে NaCl হলো এখানে অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আয়নীয় যৌগ হচ্ছে ধাতু এবং অধাতু উভয়ই থাকবে, আর এগুলো ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে হয়। ঠিক আছে, আর ইলেকট্রন জোড় গঠনের মাধ্যমে সমযোজী যৌগ উৎপন্ন হবে, সেটা অধাতু এবং অধাতুর মধ্যেই গঠিত হয়। ক্লিয়ার? আচ্ছা বলো তো, ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম কার্বাইড এটা কি হবে, কি ধরনের? ক্যালসিয়াম কার্বাইড তড়িৎযোজী। এটা কি তড়িৎযোজী? কি হবে? কার্বন আছে তো, কার্বন তো তড়িৎযোজী যৌগ গঠন করে না। এটা মনে রাখবে, এটা সমযোজী, এটা একটু ব্যতিক্রম। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বাইডটা শুধু মনে রাখবে, এটা সমযোজী যৌগ। ক্যালসিয়াম ক্লোরাইড যদি হয় আবার, ক্যালসিয়াম তড়িৎযোজী। ক্লোরাইড হচ্ছে তড়িৎযোজী যৌগ। ঠিক আছে, তড়িৎযোজী যৌগ। কারণ কার্বন এবং সিলিকন এই দুটো যেখানেই দেখতে পাবে সবটাই হবে সমযোজী যৌগ, তারা তো ইলেকট্রন বর্জন করে না। ঠিক আছে, তাহলে সিলিকন অক্সাইড কি ধরনের যৌগ? SiO2 সমযোজী। সমযোজী যৌগ। হচ্ছে সমযোজী যৌগ। এটা বালির সংকেত, বুঝলে, এটাকে বালি বলা হয়, বালি। বালিতে সিলিকন অক্সাইড থাকে, সিলিকা। আচ্ছা, কোরান্ডামের সংকেত কে বলতে পারবে? কোরান্ডামের সংকেত, কোরান্ডাম কাকে বলা হয়? সিলিকন কার্বাইড কে বলা হয় কোরান্ডাম। ঠিক আছে, কঠিন একটা এ, সিলিকন কার্বাইড হয়ে গেল, এটা কোরান্ডাম বলা হয়। আচ্ছা, নাইট্রোলিমের মিশ্রণটা কি কিসের কিসের? নাইট্রোলিম বলো, নাইট্রোলিম কার কার মিশ্রণ? স্যার CaCN2+C। হুম, সিএ, সিএ কি? ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বন, কার্বন গুঁড়ো, তাই তো। হ্যাঁ, ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বন গুঁড়োর যে ধূসর মিশ্রণ, সেটাকে নাইট্রোলিম বলা হয়, ওটা সার হিসেবে ব্যবহার করা হয়। লাইকার অ্যামোনিয়াতে অ্যামোনিয়ার পার্সেন্টেজ বলো? 35%। 35%। 35%। আচ্ছা, অ্যামোনিয়া শনাক্ত করা হয় কার দ্বারা? হুম, অ্যামোনিয়া শনাক্ত করা হয় ওরা নেসলার বিকারক, নেসলার বিকারক দ্বারা। নেসলার বিকারক কাকে বলা হয়?
35% অ্যামোনিয়ার জলীয় দ্রবণকে নেসলার বিকারক বলা হয়। না, ওটা তো লাইকার অ্যামোনিয়া। নেসলার বিকারক पोटेशियम मार्क्यूरिक एसिड के পটাশিয়াম মার্কিউরো আয়োডাইড। পটাশিয়াম মার্কিউরো আয়োডাইডকে বলা হয় নেসলার বিকারক। ঠিক আছে। আচ্ছা, তারপরে অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণকে কি বলা হয়? ভিনিগারে কত পার্সেন্ট অ্যাসিডিক অ্যাসিড থাকে? 5 থেকে 8%। 5 থেকে 5 to 8%। 8%। অ্যাসিডিক অ্যাসিডের সংকেত কি? আচ্ছা, এটা বলো তো, এটা কি, কোন শ্রেণীর এটা যৌগ? অ্যালকিন, অ্যালকাইন না অ্যালকেন? অ্যাসিটিলিন স্যার। এটা তো স্যার, অ্যাসিটিলিন, কিন্তু শ্রেণীটা অ্যালকাইন বলো, স্যার, শ্রেণী। অ্যালকাইন। অ্যালকাইন এর সাধারণ সংকেত কি? অ্যালকাইন শ্রেণীর সাধারণ সংকেত CnH2 H2n-2। আচ্ছা, এটা সম্পৃক্ত যৌগ না অসম্পৃক্ত যৌগ? অসম্পৃক্ত যৌগ। অসম্পৃক্ত। আচ্ছা, কার্বন এবং কার্বনের মধ্যে ত্রিবন্ধন থাকে। কিরকম বন্ধন? ত্রিবন্ধন থাকে, একদম দ্বিবন্ধন কারেক্ট। দেখা যায় হ্যাঁ, অ্যাসিটিলিনে। ঠিক আছে। অ্যাসিটিলিন কি কাজে ব্যবহার করা হয়? ঝালাইয়ের কাজে। স্যার ঝালাইয়ের তাহলে কাছে। এটা হলো ঝালাইয়ের কাজে কার্বাইড বাতি প্রস্তুত করতে ব্যবহার করা হয়। ঝালাইয়ের তাপমাত্রা কত? স্যার 3000 ডিগ্রি সেন্টিগ্রেড। 3300 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, 3300, 3200 থেকে 3300 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে ওয়েল্ডিং টেম্পারেচার। আর তারপরে হচ্ছে পাকা ফল, কাঁচা ফল পাকাতে কি ব্যবহার করা হয়? ইথিলিন। ইথিলিনের সংকেত বলো। ইথিলিন স্যার। ইথিলিনের সংকেত C2H4। C2H4 হলো ইথিলিনের, এটা হলো অ্যালকিন। ঠিক আছে, অ্যালকিন। এর আণবিক ভর কত? এর আণবিক ভর 28 স্যার। কার্বন দুটো, মানে 12 দুগুণে 24, 24 আর 4 28, 28 গ্রাম। ঠিক আছে। আচ্ছা, এটা কি গ্যাস, তরল না কঠিন পদার্থ? গ্যাস। ইথিলিন গ্যাস। এর বাষ্প ঘনত্ব কত? 14 হচ্ছে। তাহলে এটা বায়ু থেকে হালকা না ভারী? 14 স্যার। বায়ু থেকে এটা হালকা। বায়ু থেকে হালকা। বায়ু থেকে হালকা, ঠিক। বায়ু থেকে আচ্ছা, হালকা। এলপিজি গ্যাসের মূল উপাদান কি? বিউটেন। বিউটেনের সংকেত বলো। বিউটেনের সংকেত C4H10। C4H10। ওটা কি অ্যালকিন, অ্যালকাইন না অ্যালকিন? অ্যালকাইন। অ্যালকাইন না, ওটা অ্যালকেন। অ্যালকেন, CnH2n+2। ওটা হচ্ছে সম্পৃক্ত যৌগ, এক বন্ধন দেখা যায়। আচ্ছা, বিউটেনের সাথে সাথে আর কি থাকে এলপিজি গ্যাসে? প্রোপেন। প্রোপেন আর আইসোবিউটেন। প্রধান হচ্ছে বিউটেন, তার সঙ্গে প্রোপেন আর একটু আইসোবিউটেন থাকে। আচ্ছা, তাহলে বলো এলপিজি গ্যাসে কি মেশানো হয় যাতে গন্ধ পাওয়া যায়? মিথাইল মার্কিউর আয়োডাইড। ইথাইল মারকাপ্টান। মারকাপ্টান যৌগ দেওয়া হয়। ঠিক আছে, ইথাইল বা মিথাইল মারকাপ্টান। মারকাপ্টানের সংকেত কি? ইথাইল মারকাপ্টান C2H5SH। যেহেতু সালফার জনিত এটা তাহলে এর গন্ধ কি হবে? সালফারের গন্ধযুক্ত, তীব্র ঝাঁঝালো হয়। ঠিক আছে। আচ্ছা, গন্ধক, সালফারকে গন্ধকও কিন্তু বলা হয়। ক্লিয়ার? এরকম ক্লাসে রিভিশন করবে সব, তাহলে দেখো কোশ্চেন গুলো যে ধরছি তোমরা উত্তর দিতে পারছো, আমাকে ভালোও লাগছে। ঠিক আছে। আর চুপচাপ থেকে যাচ্ছ, ওইটা জিনিস কিন্তু ঠিক নয়। আজকে যেমন ক্লাসটা বেশ ভালো হলো, অনেক কোশ্চেন জিজ্ঞেস করলাম, দেখতে পাচ্ছি পড়ছো তোমরা, একটু আরো ভালো করে পড়ো। ঠিক আছে। এরকমই বাকি যে ক্লাসগুলো নেব এরকমই আলোচনা করব, কারণ এমসিকিউ তো এই 1-এর A, 2-এর B এগুলো তো পারবে করতে, তাই না? ওগুলো দেখে দেখে হয়ে যাবে। আমি এভাবে অ্যান্সার বলবো, তার সঙ্গে বিভিন্ন জিনিস আলোচনা করব, আর এভাবে কোশ্চেনও কিন্তু করবো এরপর থেকে। ঠিক আছে।